পারিভাষিক শব্দ নাকি অনুবাদ কোনটা পরীক্ষায় অ্যান্সার করব? আমি সব সময় বলে থাকি অবশ্যই তুমি পারিভাষিক শব্দ থেকে অ্যান্সার করবা। কেন করবা সেটা আমি বলছি। তো আমরা যখন আমাদের গ্রামারের পার্টটা শেষ করি তারপর কিন্তু ৭ নং প্রশ্নের উত্তর দিয়ে আমরা কি করি বলতো নির্মিতিতে প্রবেশ করি। ৭ নং প্রশ্নের উত্তর এবং সেই জায়গার মধ্যে আমাদের পারিভাষিক শব্দ থাকে প্লাস হচ্ছে আমাদের অনুবাদ থাকে। যে অবশ্যই ভার্সেস থাকে দুইটা অপশন তোমাদের কাছে অপশন থাকবেই, দুইটা দেওয়া থাকবে, যে কোনো একটার অ্যান্সার করবা। তো এই ক্ষেত্রে আমি কেন তোমাদেরকে পারিভাষিক শব্দের অ্যান্সার করতে বলি, কারণ বিগত বছরের কোশ্চেন থেকে বিগত বছরের কোশ্চেন সেটা থেকে তোমরা 100% কমন পাবা। 100% এখানে তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি। তোমার সময় বাঁচবে অনেক বেশি সময় বাঁচবে, কারণ এগুলো হচ্ছে কাইন্ড অফ শব্দার্থের মতো। শব্দ লিখবা অর্থ লিখবা। যদি তোমার পারা থাকে, মানে তুমি পারো, তোমার কমন পড়েছে, তাহলে এটা ঊর্ধ্বে গেলে তোমাকে এখানে বলবে কি 10টা পারিভাষিক শব্দের অ্যান্সার করার জন্য 10টি পারিভাষিক শব্দ তোমাকে অ্যান্সার করতে হবে। তো এই 10টি পারিভাষিক শব্দ যদি তোমার কমন পড়ে যায়, ঊর্ধ্বে গেলে এই জায়গায় তোমার 5 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? 5 মিনিট টাইম লাগবে। তাহলে অবশ্যই তুমি কি করবা? পারিভাষিক শব্দ অ্যান্সার করবা এবং অ্যাকুরেট মার্ক পাওয়া যায় যদি তুমি পারিভাষিক শব্দে তোমার যে অর্থগুলো তুমি লিখেছো সেগুলো যদি সঠিক হয়, বানান যদি ঠিক থাকে। অবশ্যই খেয়াল রাখতে হবে কিসের দিকে? আমাদের বানানের দিকে। বানান যদি ঠিক হয় তাহলে তুমি কি পাবা বলো তো? 10-এ 10 তুমি এখানে অ্যান্সার করতে, মানে 10-এ 10 তুমি মার্ক এখানে পাবা। আর আরেক দিকে অনুবাদটা আমি দেখাবো কেন তোমরা অনুবাদটা অ্যান্সার করবা না, সেটা আমি বলি। যে প্রথমত হচ্ছে আমাদের কমন পড়ার পসিবিলিটি 30% বলা যেতে পারে। 30% পসিবিলিটি আছে আমাদের কমন পড়তে পারে যদি তুমি অনেক বেশি সলভ করে থাকো। আর আর যারা টপার আছে অনেকের থাকে যে তোমরা যদি পারিভাষিক শব্দ নাও পারো, তোমরা হচ্ছে অনুবাদটা নিজের মতো করে অ্যান্সার করো। যদি এরকম হয় যে তোমার কমন পড়েছে, তুমি নিজের মতো করে অ্যান্সার করতে পারবা, তাহলে অবশ্যই তুমি অনুবাদ থেকে অ্যান্সার করবা। কিন্তু আমি জানি যে এভারেজ স্টুডেন্টদের হিসাব করলে আমরা কিন্তু অনুবাদ ইংরেজি থেকে বাংলাটা একটু কম পারি, তাই না? তো সেই জন্য আমাদের সেফ জোন হবে পারিভাষিক শব্দ থেকে অ্যান্সার করা। তো তারপরে হচ্ছে কি, এখান থেকে তুমি যত ভালো করেই অনুবাদ করো না কেন, তোমাকে এখানে 10-এর মধ্যে তারা 8 দিবে। 10-এর মধ্যে তুমি কত পাবা? 8 নম্বর পাবা। তোমাকে 10-এ 10 দেওয়ার পসিবিলিটিটা এখানে খুবই কম অনুবাদের মধ্যে, কারণ তাদের কাছে যে অ্যান্সার শিট দেওয়া থাকে সেটার সাথে হুবহু না মিললেও তারা দেখা যায় অনেক সময় 1-2 মার্ক কেটে দেয়, যেটা এইখানে কাটার সম্ভাবনা একদমই নাই। একদমই নাই। তারপর হচ্ছে তোমার কমন নাও পড়তে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার অনেক বেশি সময় লাগবে, সময় বেশি লাগবে। যখন তুমি পুরোটা অনুবাদ হচ্ছে কি করবা? রিডিং পড়বা, বারবার রিডিং পড়বা, তারপর সেখান থেকে তুমি বাংলা এটাকে অনুবাদ করবা। তোমার এখানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় চলে যাবে। সময় যাবে 10 থেকে 15 মিনিট। এখন তুমি বলো, এতগুলো সুযোগ থাকার পর তুমি কেন অনুবাদ অ্যান্সার করবা? অবশ্যই এটা স্কিপ করবা। এখন পারিভাষিক শব্দে যদি আমি তোমাদেরকে বলি যে সাজেশন দেই, সেটা কোত্থেকে সাজেশন দিব? দাঁড়াও দিচ্ছি, একটু স্কিপ করো। স্কিপ না, একটু রোগো যারা। তো এখন আমরা দেখব 7 নং প্রশ্ন উত্তর পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব। সুন্দর করে আমরা একটা নীল কালারের কলম নিব, নিয়ে সুন্দর করে লিখব 7 নং প্রশ্নের উত্তর। এখন এখানে কিন্তু দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে তোমার ক নম্বর অপশন আর অথবা দিয়ে খ নম্বর অপশন থাকবে। তখন তুমি 7 নং প্রশ্নের উত্তর অবশ্যই ক নম্বর অপশনটা অ্যান্সার করতেছো, কারণ পারিভাষিক শব্দ অ্যান্সার করতেছো। তারপর ছোট করে একটা জিনিস করবা, এরকম একটা ছক এঁকে ফেলবা, এরকম একটা সুন্দর করে ছক এঁকে ফেলবা। এরকম একটা ছক আঁকার পর জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট এরকম একটা ছক আঁকবা। হ্যাঁ, এখন তুমি জাস্ট ছকটা আঁকার পরে এখানে লিখবা যে মূল শব্দ পারিভাষিক শব্দ। ঠিক আছে? এখন এখানে তোমাকে অ্যাডহক, যে নির্ঘণ্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই ধরনের শব্দগুলো এই জায়গার মধ্যে দিবে। যেটা তুমি অ্যান্সার করবা সেটা তুমি এখানে লিখবা। লিখে জাস্ট এখানে কি করবা? সেটার বাংলাটার অ্যান্সার করবা। এখন তোমরা বলবা আপু এত ছক টক করা লাগে, ধুর এমনি লিখে চলে আসবো। তুমি এমনিও লিখে আসতে পারবা, কিন্তু থাকে না যে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। যখন তুমি তোমার খাতাটাকে অনেক ভালোবেসে অনেক সুন্দর করে গুছিয়ে সাজিয়ে প্রেজেন্ট করতেছো, অবশ্যই টিচার বলবে যে না, বাচ্চাটা তো আসলে অনেক জেন্টেল, সে তো খুব সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা জিনিসের উত্তর করেছে, তাহলে তাকে একটু ভালো মার্ক দেওয়াই যায়। তো অন্য জায়গায় দেখা যায় রচনা বা ভাব সম্প্রসারণ যখন তুমি লিখছো, সেখানে যদি তোমার একটু এদিক সেদিক মার্ক যায়ও, তখন টিচারও যে তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করেছো সেটার জন্য 1-2 মার্ক বাড়িয়ে দিতে পারে। এই জন্য যে যত সুন্দর করে আমরা খাতাটাকে গুছিয়ে প্রেজেন্ট করব তত ভালো কিন্তু আমরা মার্ক গেইন করতে পারবো। এখন
এখন আপু আমাদেরকে পারিভাষিক শব্দের সাজেশন দেন। দেখো পারিভাষিক শব্দ পরীক্ষায় দেখা যায় কয়টা দেয় তোমাদেরকে, 15টা, 14 থেকে 15টা পারিভাষিক শব্দ দেওয়া থাকে এবং সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হয় 10টি। ওকে, এটার জন্য তোমার যেহেতু হাতে একদম সময় কম, যারা একেবারেই পড়ো নাই, যারা একেবারেই এখনো পর্যন্ত পারিভাষিক শব্দ পড়ো নাই, আমি বলবো তাদের জন্য বিগত 5 বছরের প্রশ্ন পড়বা। বিগত 5 বছরের প্রশ্ন, বিগত 5 বছরের প্রশ্ন প্রশ্ন কি বলতো, মুখস্থ করে ফেলা, মুখস্থ করে ফেলা। এখন বিগত 5 বছরের প্রশ্ন আপু কই পাবো? যদি তোমাদের লাগে জাস্ট কমেন্টের মধ্যে তোমরা পিডিএফ চাই লিখে কমেন্ট করবা, আপু তোমাদেরকে আমার কাছে যে লেটেস্ট তোমার টেস্ট পেপার আছে সেখান থেকে আপু সবগুলো ছবি তুলে তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দেবো, যেন তোমরা পরীক্ষার আগে এই অন্য কারোর কাছ থেকে ছবি টবি তোলা নিয়ে তোমাদের প্যারা না খাইতে হয়। আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে সেটা দিয়ে দেবো। এখন আর যারা আমার কোর্সের স্টুডেন্ট আছো, সো অবভিয়াসলি তোমাদেরকে সেটা আমি প্রোভাইড করেই দিতেছি। তো এই জায়গায় বিগত 5 বছরের প্রশ্ন তুমি মুখস্থ করে ফেলবা, একদমই সহজ কাজ, অল্প কয়টা শব্দ। কিন্তু যারা অলরেডি পড়ে ফেলছো তোমরা কি করবা? তোমরা কি বিগত 5 বছরের না, তোমরা একটু বেশি করে পড়বা। তোমরা হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন সলভ করা, 10 বছরের প্রশ্ন মুখস্থ করা, মুখস্থ মুখস্থ করা। ঠিক আছে, এই তো শেষ। এখান থেকে তুমি বিগত 10 বছরের কোশ্চেন বা 5 বছরের কোশ্চেন যদি পড়ো, তুমি দেখবা 5 বছরের কোশ্চেন পড়লেই ওই 10 বছরের সব কোশ্চেন 5 বছরের কোশ্চেনের মধ্যে আবার সেম রিপিট হয়েছে। তো তোমাদের পরীক্ষাও রিপিট হবে, এক থেকে দুইটা শব্দ তোমাদের নতুন ইনক্লুড করবে, বাট যেহেতু 14 থেকে 15টা দেয়, তো এক থেকে দুইটা তো আলাদা দিলে কোনো সমস্যা নাই, কারণ আরো বাকি 10টা তো আমরা বিগত বছরের প্রশ্ন থেকে পাচ্ছি। সো এখান থেকে তুমি 100% পরীক্ষায় কমন পাবা। তো এখন তো বুঝতে পারছো না যে কোনটা থেকে অ্যান্সার করবা, যে পারিভাষিক শব্দ নাকি অনুবাদ? অবশ্যই আমরা পারিভাষিক শব্দই অ্যান্সার করব। অল দ্য বেস্ট। অভিজ্ঞতা বর্ণন লিখবো নাকি প্রতিবেদন লিখবো? কোনটা লিখলে বেশি নম্বর পাওয়া যাবে? কোনটা কত পৃষ্ঠা লিখবো? আপু কোনটা পড়লে বেশি কমন পাওয়া যাবে? এই ধরনের নানা কোশ্চেনে তোমাদের মানে তোমাদের কোশ্চেনে আমার ইনবক্স একদম ছেয়ে গেছে। তো আজকে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করে দেবো এবং কোনটা অ্যান্সার করলে বেশি পরীক্ষায় মার্ক পাবা সেটাও কিন্তু বলে দেবো। সাথে সাথে সাজেশন তো থাকবে, কিছু সাজেশন থাকবে। তো এই জায়গার মধ্যে দেখো আমাদের একটা মানে যেটা হচ্ছে 8 নং প্রশ্নের উত্তর, আই থিঙ্ক যদি আমি ভুল না করি 8 নং প্রশ্নের উত্তরে কয়টা টপিক কি তোমরা জানো? 8 নং প্রশ্নের উত্তরে কিন্তু টপিক হচ্ছে 4টা। একটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণন, একটা হচ্ছে তোমার দিনলিপি লিখন বা প্রতিবেদন রচনা, বা প্রতিবেদনের বদলে আবার ভাষণও দিয়ে থাকে, বাট ভাষণটা আসে না। তো এই জায়গার মধ্যে অভিজ্ঞতা বর্ণনের সাথে কিন্তু আরেকটা জিনিস ইনক্লুডেড আছে, সেটা হচ্ছে দিনলিপি লিখন, দিনলিপি লিখন। ঠিক আছে, এখন এই জায়গার মধ্যে আমি সবসময় সাজেশন দিয়ে থাকি প্রতিবেদনটা অ্যান্সার করার। কেন জানো? তোমরা দেখবা যেই জায়গায় বেশি একটু কাঠামো দেওয়া থাকে, একটু রুলস রেগুলেশন আমাদেরকে মানতে হয়, সেই জায়গায় মার্ক বেশি পাওয়া যায়। কারণ তুমি যদি সেই নিয়ম মাফিকভাবে লেখাটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, তাহলে সেখানে কিন্তু তোমার নম্বর পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এই জন্য যেহেতু প্রতিবেদন একটা নিয়ম মেনে আমাদের লিখতে হয় এবং প্রতিবেদন চাইলে তুমি অনেক বেশি লিখতে পারবা, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা। সো এখানে 10-এ 9 পাওয়া বা 10-এ 10ও পাওয়া যায় অনেক সময়। আর দিনলিপি অভিজ্ঞতা বর্ণন এটা কাইন্ড অফ স্টোরির মতো। সো এখানে তুমি অনেক বেশি লিখলেও অনেক সময় দেখা যায় টিচাররা বোরিং হয়ে এত লেখা পড়তে চায় না, এই জন্য তারা একটু মার্ক কমিয়ে দেয়। তো যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না, বাট আমাদের দেখার বিষয় প্রত্যেকটা কিভাবে পরীক্ষায় লিখতে হয় সেটা দেখা, তারপর তোমরা ডিসিশন নিবা যে তোমরা কোনটা অ্যান্সার করবা। সো শুরুতে আমরা চলে যাব কিসে? আমরা চলে যাব হচ্ছে তোমার দিনলিপি রচনা। তাহলে আমরা একটু টাইটেলটা দিয়ে দেই। আমরা শুরুতে আলোচনা করব হচ্ছে দিনলিপি লিখন। ঠিক আছে, তো যখন আমরা দিনলিপি লিখতেছি, আগে এটা লেখার আগে তো জানতে হবে যে দিনলিপি মানে কি, তাই না? দিনলিপি মানে হচ্ছে একটা দিনে তুমি যা যা করলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সে প্রত্যেকটা জিনিস নিয়ে লেখা, বা এমন একটা দিন যে দিনটা তোমার কাছে একদম স্মরণীয় হয়ে আছে। ধরো আজকে তুমি কোথাও বেড়াতে গিয়েছো বা কিছু একটা জিনিস তুমি দেখেছো যেটা তোমাকে অনেক বেশি কি করেছে, আবেগে আপ্লুত হয়ে গেছে তুমি এটাতে। তো এই জিনিসটা নিয়ে যখন তুমি লিখবা তখন সেটাকে বলা হয় দিনলিপি লিখন। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলেছে একটি নৌকা ভ্রমণের বর্ণনা দিয়ে দিনলিপি রচনা করো। অর্থাৎ হয়তো তুমি আজকে
কোথাও একটা নৌকা ভ্রমণ করতে গিয়েছো এবং সেখানে যাওয়ার পর তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেই জিনিসটা আমরা থাকে না যে আমরা ডায়েরির মধ্যে লিখে রাখি। আমি কিন্তু ছোটবেলায় ডায়েরি লিখতাম, বাট এখন হয়তো সময়ের জন্য পারি না। আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত লিখেছি, অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত, তারপর আর লেখা হয়নি। তো তোমরা অনেক সময় অনেকে হচ্ছে স্মৃতিচারণ করে ডায়েরি লিখে থাকো। এই যে আজকে কি কি ঘটলো এই জিনিসটা নিয়ে যখন তুমি ডায়েরিতে লিখো, এটাই হচ্ছে তোমার দিনলিপি লিখন। সো দিনলিপি লিখনের মধ্যে একটা ছোট্ট নিয়ম আছে, সেই নিয়মটা মেনে তুমি লিখবা। তো আমি একটু পৃষ্ঠাটা এঁকে ফেলি। ধরো এই হচ্ছে আমাদের খাতা, ওকে, এটা হচ্ছে আমাদের খাতা। এখন এর মধ্যে আমরা লিখবো। তো প্রথমত আমাদেরকে দিতে হবে হচ্ছে তোমার তারিখ। প্রথমত আমাদের কি দিতে হবে? আমাদের দিতে হবে তারিখ। তারপরে আমাদের দিতে হবে স্থান, ঠিক আছে? অর্থাৎ তুমি কোন স্থান থেকে এটা লিখতেছো। ধরো আমি আছি এখন মিরপুর, ঢাকা, ঠিক আছে? মিরপুর 11, ঢাকা। সো আমি তারিখটা আগে লিখবো, তারপর মিরপুর 11, ঢাকা লিখবো। তারপর হচ্ছে এখানে সময় দিতে হবে, স্থানের পরে দিতে হবে তোমার সময়। তারপর তুমি সময়টা লিখবা। লেখার পর এখানে তুমি সোজাসুজি ভাবে লেখা শুরু করবা যে তুমি কিভাবে সকালে ভ্রমণে যাওয়ার জন্য তুমি কিভাবে প্রস্তুত হলা, কাদের সাথে গেলা, কি ড্রেস আপ করলা, কিভাবে গেলে সেখানে, তারপর সেখানে যাওয়ার পর তুমি কি কি জিনিস এক্সপিরিয়েন্স করেছো, প্রত্যেকটা জিনিস তুমি এইখানে ইনক্লুড করবা। আর যেহেতু 10 মার্ক, অবভিয়াসলি 3-4 পৃষ্ঠা আমরা লেখার চেষ্টা করব। যেহেতু 10 মার্ক, অবশ্যই আমরা 3-4 পৃষ্ঠা, তার বেশিও যদি তুমি লিখতে চাও, 3-4 পৃষ্ঠার সাথে যদি তুমি আরো বেশি জিনিস ইনক্লুড করতে চাও, তাহলে তুমি চাইলে কিন্তু আরো বেশি লিখতে পারবা। সো এটা খুবই নর্মাল। আর লাস্টে কি লিখবা? তুমি বলবা আপু শেষের দিকে কি লিখবো, আমরা লাস্টে কি লিখবো? সো লাস্ট পজিশনে গিয়ে কিন্তু তোমার এখানে নিজস্ব প্রতিবেদক বা তোমার নাম, হ্যান ত্যান সাইন কিচ্ছু দেওয়ার দরকার নেই। জাস্ট লাস্টের দিকে তুমি কি করবে? এন্ড ঘোষণা করবা যে আজকের এই ভ্রমণটা আমার জীবনের জন্য একদম স্মরণীয় একটা অধ্যায় হয়ে আছে। আশা করছি ইন ফিউচারে আমি এরকম আরো অনেক জায়গায় ভ্রমণে যাব। সো এরকম ভাবে তুমি কিন্তু এটা লিখে শেষ করতে পারবা। তারপরে আমরা এখন চলে যাব আমাদের কোথায় বলতো? আমরা এখন চলে যাব আমাদের অভিজ্ঞতা বর্ণনের মধ্যে। সো অভিজ্ঞতা বর্ণনটা হচ্ছে এমন একটা পার্ট। সো অভিজ্ঞতা বর্ণন মানে হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে তুমি যেটা এক্সপিরিয়েন্স করছো। তো দিনলিপি আর অভিজ্ঞতা বর্ণনের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে? তো দিনলিপি আর অভিজ্ঞতা বর্ণনের মধ্যে পার্থক্য হচ্ছে সেটা তুমি একদিনের কাহিনী লিখলা, আর অভিজ্ঞতা বর্ণনের মধ্যে তুমি লিখবা হচ্ছে তুমি একটা জিনিস নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছো, সেটা আজকের হতে পারে, গতকালকের হতে পারে, যে কোনো সময়ের হতে পারে। তো সেটা যখন তুমি লিখবা তখন সেটা হবে অভিজ্ঞতা বর্ণন। সো অভিজ্ঞতা বর্ণনের মধ্যে তুমি জাস্ট এখানে কোনো নিয়ম কানুন নাই। এই জায়গার মধ্যে ধরো এই যে খাতাটা দিলাম আমরা এই জায়গায়, ঠিক আছে? তো যেই বিষয়ে তোমাকে জানতে চাইছে জাস্ট ওই টাইটেলটা লিখবা। লিখছে শীতকালীন ছুটি কিভাবে কাটিয়েছো তার অভিজ্ঞতা বর্ণন করো। তো তুমি একটা নিজের মতো করে টাইটেল দিয়ে দিবা যে শীতকালে, দেখো এখানে বলছে গ্রামে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা। সো তুমি এখানে জাস্ট টাইটেলটা দিয়ে দিবা সুন্দর করে। জাস্ট এখানে একটা টাইটেল দিবা যে গ্রামে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা। তারপর তুমি যা যা করেছো গ্রামের মধ্যে প্রত্যেকটা জিনিস লিখে দিবা। ওই যে সেম ভাবে 4-5 পেজ সুন্দর করে লিখবা, দ্যাটস ইট। তো অনেক সময় হচ্ছে কি প্রতিবেদন কমন পড়ে না, হ্যাঁ, প্রতিবেদন একটু হার্ড করে লিখে। তো দেখা যায় তখন যদি তোমার মনে হয় যে প্রতিবেদন আমার কমন না পড়লে আমি হয়তো লিখতে পারবো না, তো তোমরা চাইলে কিন্তু অল্প করে অভিজ্ঞতা বর্ণন আর হচ্ছে দিনলিপিটা দেখে রাখতে পারো। আর যেহেতু আমি নিয়ম শিখিয়ে দিয়েছি, তার মানে যেই কোনো জিনিস আসলে তুমি নিজে থেকে অন্তত লিখতে পারবে। এখানে বলছে যে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা, বা হতে পারে যে কোনো ঐতিহাসিক স্থান তুমি হচ্ছে পরিদর্শন করেছো সেটা সম্পর্কে তোমাকে একটু লিখতে বলতে পারে। বা এরকম হইতে পারে যে তোমার কলেজের প্রথম দিনটা কেমন ছিল সেটা নিয়ে তুমি একটা অভিজ্ঞতা বর্ণনা লিখো। তো তুমি কলেজে প্রথম দিনই কি কি জিনিস এক্সপিরিয়েন্স করছো সেটা যদি তুমি লিখো, তাহলে তুমি পারবা না সেটা লিখতে, এবং এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। সো নিয়মটা যখন তোমার জানা থাকবে, তুমি যে কোনো জিনিস আসলে আনকমনও যদি হয় বাট নিজ থেকে লিখতে পারবা, তাহলে দিনলিপি হয়ে গেল, আমাদের অভিজ্ঞতা বর্ণনা হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের প্রতিবেদনে। তো আমি বলে থাকি স্টুডেন্টদেরকে তোমার হচ্ছে কি নিয়ে করা, প্রতিবেদন থেকে অ্যান্সার করা। তো এই 4টা টপিক কিন্তু এই জায়গায় আছে, দিনলিপি লিখন, তারপর হচ্ছে অভিজ্ঞতা বর্ণন, প্রতিবেদন এবং ভাষণ। তাহলে ভাষণ যদি বাদ দিয়ে দিই তাহলে টপিক থাকছে আমাদের 3টা। তো এইদিকে দিনলিপি আর অভিজ্ঞতা বর্ণন তো তোমাদের বললামই, এটা যদি প্রতিবেদন কমন না পড়ে তাহলে সেখান থেকে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? সেখান থেকে তুমি নিয়ম তো দেখাই দিলাম, তাহলে পারবা। এখন প্রতিবেদন থেকে অ্যান্সার করলে যেটা হয় যে অ্যাকুরেট মার্কটা পাওয়া যায়। তাহলে এই জায়গায় কি করতে হবে? আমরা প্রতিবেদন জানি কত প্রকার বলতো,
কারা কারা, এটা তো 9 10-এ পড়ে আসছে, না পারলে তো মাইক দেওয়া দরকার। তো প্রতিবেদন, প্রতিবেদন কত প্রকার বলো? 2 প্রকার। সাধারণত আমরা নরমালি এখন আমরা দেখব হচ্ছে তোমার 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে? এখন পরীক্ষায় এই দুইটার যে কোনো একটা আসবে, এন্ড দুইটা নিয়মই যদি জানা থাকে তোমার, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন এই মনে আছে আমরা পত্রের মধ্যে মানে পত্রে যখন যাব তখন আমরা পড়বো, ওকে? তো পত্রের মধ্যে কিন্তু সেখানে সংবাদপত্রে প্রকাশের পত্র আছে, সংবাদপত্রের প্রকাশের যে পত্র আছে সেটা, আর সংবাদপত্রের প্রকাশের যে প্রতিবেদন, দুটো কিন্তু আলাদা জিনিস, মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো এখন আমরা দেখব সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন কিরকম হয় আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কিরকম হয়। তো এই 2 ধরনের প্রতিবেদন আছে। সো প্রথমে আমরা দেখতে যাচ্ছি, আমরা প্রথমে দেখব হচ্ছে তোমার সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। তো আমি টাইটেল দিচ্ছি সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন, ঠিক আছে? তো এখানে তুমি দেখবা সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনগুলো এরকম হয় যে সড়ক দুর্ঘটনা একটা দেখছো তুমি, এখন এই সড়ক দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন রচনা করবা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এখন এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে পৌঁছে গেছে, তো এটা নিয়ে তোমার কি মতবাদ, তুমি এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা করবা। তারপর হচ্ছে তোমার এলাকার সড়কের নাজেহাল অবস্থা, সড়ক দুর্ঘটনা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো সেটা নিয়ে তুমি আলোচনা করবা। বা ডেঙ্গুর প্রাদুর্ভাব, বা এই কয়েকদিন আগে আমরা দেখেছি যে হামের যে প্রাদুর্ভাব হয়েছিল, তো হামের প্রাদুর্ভাবের জন্য আমাদের দেশের কি অবস্থা হয়েছে, দেশের বাচ্চারা হচ্ছে এখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিয়ে তোমাকে প্রতিবেদন রচনা করতে বলতে পারে। তো এই ধরনের প্রতিবেদনগুলো কিন্তু সব আমাদের সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন হবে। এখন সংবাদপত্রে যখন তুমি প্রতিবেদন প্রকাশ করছো, তখন তুমি নিজেকে একজন রিপোর্টার হিসেবে চিন্তা করবা যে তুমি একজন সাংবাদিক। সো একজন সাংবাদিকের দায়িত্ব কেমন থাকে? একজন সাংবাদিকের দায়িত্ব থাকে সে যে বিষয়টা নিয়ে সে পর্যবেক্ষণ করবে, যাচাই বাছাই করবে, তারপর সে একটা প্রতিবেদন রচনা করবে। তো এটা লেখার নিয়মাবলী কি, তুমি যখন একটা প্রতিবেদন লিখেছো, ধরো আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, এখন আমি প্রথম আলোর কাছে একটা আমি প্রথম আলোর সাংবাদিক, এখন আমি আমার যে প্রতিবেদনটা লিখলাম এটা আমি প্রথম আলোতে পাঠাবো, সেটা কিভাবে পাঠাবো? অবশ্যই মেইলে পাঠাবো বা কোনো একটা ঠিকানায় পাঠাবো। সো প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, আমার কাছে যদি ঠিকানা না থাকে তাহলে আমি কি আমার এই প্রতিবেদনটা পাঠাতে পারবো? না, পারবো না। এই জন্য প্রথমে আমাদের দিতে হবে ঠিকানা, তারপরে আমাদের মেইল প্রতিবেদন, মেইন যে প্রতিবেদনটা সেটা লিখতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো? ঠিকানা। এখন ঠিকানা লেখার সময় আমরা যে জিনিসটা করব, একটা ছক এঁকে নিব, ছোট করে একটা আমরা কি করব, একটা ছক এঁকে নিব সুন্দর করে। এই ছকের মধ্যে এই ছকটা এঁকে নিলাম, আঁকার পর এখানে আমরা কি কি জিনিস লিখবো দেখো। প্রথমে বলা হয়েছে প্রতিবেদনের প্রকৃতি। তো এখানে দেখো বলছে মেঘনায় লঞ্চ ডুবি 300 জনের সলিল সমাধি শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। আমি গাইডটা এখানে দিয়েছি কারণ অনেকে আমরা যখন বোর্ডে লিখে পড়াই, অনেকে বিশ্বাস করতে চায় না যে আদতে পরীক্ষায় কি এই নিয়মই ফলো করা হবে, গাইডে কি সেম নিয়ম ফলো করা হয়। এই জন্য গাইডের পৃষ্ঠাই এখানে এনে অ্যাড করে দিয়েছি যেন তোমাদের এই কনফিউশনটা দূর হয়ে যায়। তো এখানে দেখো কি বলেছে যে প্রতিবেদনের প্রকৃতি। তো প্রতিবেদনের প্রকৃতি মানে হচ্ছে এটা, মানে প্রতিবেদনটা অ্যাকচুয়ালি কেমন, প্রতিবেদনের প্রকৃতি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা তদন্ত প্রতিবেদন। আবার অনেক সময় দেখা যেতে পারে যে তোমার এলাকার যে হচ্ছে ধরো মাদকাসক্তি অনেক বেশি বেড়ে গেছে, তখন সেটা হবে কি অনুসন্ধানমূলক প্রতিবেদন। তো যখন তুমি একটা তদন্তে গেলা বা সেই জায়গার মধ্যে গিয়ে তুমি কি করলা, খোঁজ খবর নিলা, তো এটা হবে তোমার কি বলতো, এই যে মানুষ এতগুলো মানুষ মারা গেল, তাহলে এটা হচ্ছে তদন্ত কি প্রতিবেদন, প্রতিবেদন। তারপরে দেখো প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনাম আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত করে লিখতেছি, তোমরা ফুল লিখবা। প্রতিবেদনের শিরোনামটা এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা এটা একটু ইয়ে করতেছি সুন্দর করে, প্রতিবেদনের শিরোনাম। এখন এই শিরোনামের পরও এই কোলন চিহ্নগুলো কিন্তু পাশাপাশি দিতে হবে, এক সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবা। তখন ওই যে প্রশ্নের মধ্যে যে শিরোনাম দেওয়া হচ্ছে এটাই লেখার চেষ্টা করবা। আর যদি প্রশ্নের শিরোনাম না দেওয়া থাকে তখন নিচ থেকে একটা টাইটেল বানিয়ে এখানে দিয়ে দিবা, ঠিক আছে? তখন এখানে তুমি এই টাইটেলটা অ্যাড করবে, এটার উপরে কিন্তু মার্ক আছে, টাইটেলটা কিন্তু মাস্ট, ওকে? তারপর হচ্ছে সরজমিনে তদন্তের স্থান, তুমি বলতে পারো সরজমিনে তদন্তের স্থান, তদন্তের স্থান অর্থাৎ কোন জায়গায় গিয়ে তুমি তদন্তটা করলা। তখন হচ্ছে তুমি কি লিখলা, এটা মুন্সিগঞ্জ লিখেছে, তো তুমি
স্থানের নাম লিখবা। তারপরে বলেছে প্রতিবেদকের নাম ও ঠিকানা। এখন তুমি যে লিখছো, তুমি যে একজন সাংবাদিক, তোমার নাম ঠিকানা কি? তো প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখবা, প্রতিবেদকের নাম ও ঠিকানা। ঠিক আছে, এখন তুমি তোমার নাম এবং ঠিকানাটা সুন্দর করে লিখে ফেলবা। যে ধরো আমি আবিদা লিখলাম, মিরপুর ঢাকা লিখলাম। তারপর হচ্ছে প্রতিবেদন তৈরির যে সময়টা, সে সময়টা তুমি কখন এই প্রতিবেদনটা তুমি রচনা করেছো বা লিখেছো সেটা তুমি সুন্দর করে লিখবা। লেখার পর এই যে প্রশ্নের মধ্যে যে টাইটেলটি দেওয়া আছে সেই টাইটেলটাই তুমি লিখবা। না হয় যদি টাইটেল তোমার ভালো না লাগে তুমি নিজের মতো করে টাইটেল দিবা, বা যদি প্রশ্নে না দেওয়া থাকে নিজের মতো টাইটেল দিবা। বাট টাইটেলে কিন্তু মার্ক আছে, এটা মাস্ট মনে রাখতে হবে। টাইটেলের মধ্যে মার্ক আছে, টাইটেলটা সুন্দর করে দিয়ে এখন তুমি যে কাজটা করবা তোমার কিন্তু এই এই যে তুমি যে অ্যাড্রেসটা লিখলা এটা কিন্তু কখনো পত্রিকার মধ্যে প্রকাশিত হবে না। পত্রিকায় প্রকাশিত হবে যে লেখাটা, এটা হচ্ছে সেম এই জায়গাটা থেকে হবে। দেখাও, এই জায়গার মধ্যে তুমি লিখবা যে কি বলতো, তুমি প্রথম আলো, ধরো প্রথম আলো সংবাদপত্রের একজন নিজস্ব কি বলতো, নিজস্ব প্রতিবেদক। তারপর আমি লিখলাম মিরপুর। তারপরে আজকে কত তারিখ? আজকের তারিখ হচ্ছে ধরো 28 তারিখ আই থিঙ্ক। ওকে, তাহলে 28শে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 28শে জুন, 28 জুন, তারপর হচ্ছে 2026। ওকে, তারপরে তুমি কি করলে, একটা কোলন দিলে, বা এরকম অনেক সময় এরকম দেওয়া থাকে, এইভাবে সুন্দর করে একটু দিলা এই দুইটা চিহ্ন। এভাবে দেওয়ার পর তারপরে তুমি লেখা শুরু করবা যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি কি ঘটেছিল, সেখানে তুমি কি কি দেখেছো এবং কি কি প্রত্যক্ষ করেছো, কতজন মানুষ মারা গেছে, তারা কোন কোন এলাকার ছিল, এই জিনিসগুলো নিয়ে তুমি ডিটেলস আলোচনা করবে। যত পৃষ্ঠা লেখা যায়, যত পৃষ্ঠা তুমি লিখতে পারবা তত পৃষ্ঠাই মানে তত ভালো মার্ক পাবা। তারপর লাস্ট পর্যায়ে গিয়ে তুমি কি এটা পুরোটা শেষ করে দিবা। দেখো লাস্টে কিন্তু গিয়ে আবার অ্যাড্রেস লেখার কোনো দরকার নেই, অলরেডি তুমি তোমার অ্যাড্রেস 2বার লিখে ফেলেছো। আর শেষে গিয়ে কিছু করার দরকার নেই, জাস্ট তুমি পুরো প্রতিবেদনটাকে এন্ড করে দিবা, শেষ করে দিবা, দ্যাটস ইট। নিচে গিয়ে আবার খাম টাম হ্যান তেন লিখে কিন্তু কোনো ধরনের কিছুর দরকার পড়বে না। তো এতটুকু পর্যন্ত আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছে সংবাদপত্র প্রকাশের প্রতিবেদনটা পরীক্ষার হলে কিভাবে তোমরা লিখবা। এখন আমরা দেখবো যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয়। এখন আমরা কি দেখবো? আমরা দেখবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি, যখন কোনো একটা প্রতিষ্ঠান তোমার কাছে কিছু একটা জানতে চাইবে তখন তার উদ্দেশ্যে যখন তুমি একটা প্রতিবেদন রচনা করছো তখন সেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো দেখা যায় অনেক সময় একজন ইউনিয়ন চেয়ারম্যান বলবে যে এই তুমি তো ভালো স্টুডেন্ট, সো তুমি হচ্ছে তোমার স্কুলের বা তোমার কলেজের লাইব্রেরিটা নিয়ে আমাকে একটা প্রতিবেদন দাও তো দেখি লাইব্রেরির কি অবস্থা। তখন তুমি তার বরাবর একটা কি করলা, প্রতিবেদন রচনা করলা। বা এরকম হতে পারে তোমার কলেজের অধ্যক্ষ সে বলল যে আমাদের কলেজে তো বিজ্ঞান মেলা হয়েছে, তো বিজ্ঞান মেলায় কি কি জিনিস হয়েছে, তোমরা কি কি প্রত্যক্ষ করেছো, কি কি জিনিস আপডেট করা হয়েছে এবং কি কি ভালো লেগেছে তোমাদের, কি কি ভালো লাগে নাই, এটার উপর আমাকে একটা প্রতিবেদন জমা দাও। তখন তুমি অ্যাজ এ সিআর বা অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে তুমি একটা মানে প্রতিবেদন লিখলা। যখন কোনো প্রতিষ্ঠান তোমার কাছ থেকে কিছু জানতে চাইছে তার উদ্দেশ্য করে তুমি যখন কোনো প্রতিবেদন রচনা করছো তখন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো এই জায়গায় দেখো এখানে কি বলছে, তোমাদের কলেজের বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান মালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এই জায়গার মধ্যে প্রথমে ওই যে সেম ভাবে তার বরাবর একটা কথা বলবা, তারপর হচ্ছে মেইন প্রতিবেদনে যাবা। সো ধরো এটা হচ্ছে আমাদের খাতা। এখন এই জায়গার মধ্যে আমরা কিভাবে লিখবো, প্রথমে আমরা তারিখ লিখবো, বরাবর অধ্যক্ষ লিখবো, তাই না? তো সুন্দর করে আগের মতো যে তারিখ, একটু কালিটা কমিয়ে দিই, তারিখ লিখলা তুমি। তারপর হচ্ছে কি বরাবর আমরা এখানে লিখলাম অধ্যক্ষ, তাই না? এখন অধ্যক্ষ বরাবর লিখলাম। তারপর তোমার কলেজের নাম লিখবা, তারপর হচ্ছে তোমার কলেজ কোথায় অবস্থিত সেটা লিখবা। একটু ফাঁকা রেখে তারপর তুমি বিষয় লিখবা, কোন বিষয়ে তুমি প্রতিবেদনটা রচনা করছো, বাংলা নববর্ষ উদযাপন প্রসঙ্গে প্রতিবেদন। তারপর হচ্ছে তুমি মহোদয় বা জনাব। এখন এই জনাব লেখার পর এই জায়গায় একটা জিনিস আছে, দেখো আপনার পত্রের স্মারক নং এত সূত্র মতে আদিষ্ট হয়ে নিম্নোক্ত প্রতিবেদনটি পেশ করেছে। তুমি দেখবা কোনো কলেজে বা কোনো স্কুলে যখন নোটিশ দেওয়া হয় তাদের একটা নাম্বার থাকে, যেটা কত নম্বর নোটিশ যাচ্ছে, একটা সিরিয়াল নম্বর থাকে, এটাকে কিন্তু স্মারক নং বলা হয়ে থাকে। তো তুমি লিখবা জনাব আপনার প্রেরণকৃত স্মারক নং এত, হ্যাঁ
আপনার প্রেরিত স্মারক নং একটা যে কোনো স্মারক নং দিয়ে দিবা, 105 বা 106 এরকমও দিতে পারো। স্মারক নং এত এত সূত্র মতে আমি একটি প্রতিবেদন পেশ করছি, তুমি তোমার মতো করে লিখে দিবা। এটা লেখার পর তারপরে তুমি লিখবা, দেখো নিবেদক, তুমি তোমার ঠিকানাটা লিখবা, নিবেদক তারপরে তোমার ঠিকানা। দেখো এখানে তোমার, আমি লিখলাম আবিদা, তারপর হচ্ছে তুমি যদি কোনো কলেজের বা বিদ্যালয়ের কোনো একটা পজিশনে থাকো, কোনো একটা ক্লাবের কিছু প্রেসিডেন্ট হয়ে থাকো, কিছু হয়ে থাকো, সেটা লিখবা। আর না হলে শুধু নিবেদক কি লিখলা, তুমি তোমার নাম লিখলা, তারপর তোমার কলেজের নামটা লিখে দিলা, কলেজ বা তুমি কোন বর্ষে পড়ছো, অর্থাৎ তোমার ঠিকানা, নিবেদকের ঠিকানা লিখলা। লেখার পর দেখো এখানে কি করেছে, যখন তুমি তোমার নাম লিখলা, তারপর থেকে দেখো মেইন আমরা যেটা মানে সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনটা দেখেছিলাম, তারপর থেকে দেখো ওভাবে শুরু হয়েছে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির স্থান, তারপর প্রতিবেদন তৈরির সময়, নাম ঠিকানা, প্রতিবেদন তৈরির তারিখ। তারপরে এই যে মহা সমারোহে উদযাপিত হয়ে গেল বাংলা নববর্ষ। আমি তোমাদের মাস্ট বলতেছি যে আমাদের কি বলো টাইটেল দেওয়া মাস্ট, এটা তো উপর নম্বর আছে। তো তুমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের প্রথমে প্রতিষ্ঠান বরাবর তুমি এই কথাবার্তা বলার পরে সেম ভাবে যেটা আমরা সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন লিখেছিলাম, সেম ভাবে তুমি এই জিনিসগুলো লিখবা, যে তুমি কি কি জিনিস দেখেছো, কি কি হয়েছে অনুষ্ঠানটা সকাল থেকে শেষ পর্যন্ত, কোন কোন জিনিসগুলো শিক্ষার্থীরা বেশি পছন্দ করেছে, যারা বাইরের পরিদর্শকরা ছিল তারা কি কি জিনিস দেখেছে, এই জিনিসগুলো তুমি পরে নিজের মন মতো করে একদম মনোহরি দিয়ে তুমি কি করবা, ব্যাখ্যা করে বড় বড় করে সুন্দর করে লিখবা, এবং লাস্টে একটা সমাপ্তি ঘোষণা করবা, এবং শেষের দিকে গিয়ে কোনো কিছু অ্যাড টেড করার দরকার নাই। এখন বোঝা গেছে যে আমাদের যে হচ্ছে তোমার সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এখন বুঝতে পেরেছো তো না? এখানে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে শুধু এক্সট্রা একটা জিনিস আছে, এক্সট্রা একটা মানে ওই বরাবরটা জাস্ট ওরকম লিখতে হবে, তারপরে তুমি হচ্ছে মেইন প্রতিবেদনটা শুরু করবা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। আর সংবাদপত্রের প্রকাশের হচ্ছে ওই উপরের জায়গাটার কোনো দরকার পড়ে না, জাস্ট মূল অংশ থেকে আমরা কি করি, লেখা শুরু করি। এই দুইটা নিয়ম, এবং তোমাদের স্লাইড গুলো তো দিয়েই দিচ্ছে, সো এটা দেখলে কিন্তু মোটামুটি তোমরা বুঝতে পারবে প্রতিবেদন পরীক্ষায় কিভাবে লিখতে। এবং আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে প্রতিবেদন তোমরা কি করবা, অ্যানসার করবা। এখন সাজেশন কি, সাজেশন আমি আবারও বলবো, বিগত 5 বছরের প্রশ্ন দেখে যাও, যেহেতু তোমাদের কম্বাইন্ড কোশ্চেন হচ্ছে, সো ইজি কোশ্চেন হবে ইনশাআল্লাহ। আশা রাখছি যে ইজি একটা কোশ্চেন হবে, এবং সেটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাও, এবং দেখবা যারাই সাজেশন দিচ্ছে সবাই বিগত বছরের প্রশ্ন থেকেই আসলে সাজেশন গুলো দিচ্ছে। তো আমিও তোমাদেরকে আলাদা একটা সাজেশন পিডিএফ দিব, কোনো সমস্যা নেই, বিগত বছর কোশ্চেন থেকেই দিব। বাট তোমরা বিগত 5 বছরের প্রশ্ন দেখলেই তোমাদের জন্য কি এনাফ। ওকে, বিগত 5 বছরের প্রশ্ন আমরা একটু সলভ করে ফেলবো। অল দ্য বেস্ট। অভিজ্ঞতা বর্ণন নাকি প্রতিবেদন, কোনটা পরীক্ষা লিখবো এবং কোনটা লিখলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে, কোনটা লিখলে বেশি কমন পাওয়া যাবে, নানা ধরনের প্রশ্ন তোমাদের কাছে আসে। ইমেল লিখবো নাকি পরীক্ষার খাতায় পত্র রচনা লিখবো, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট হয় যে কোনটা লিখলে বেশি মার্ক পেতে পারি আমরা, এবং কোনটা বেশি পড়লে পরীক্ষায় সর্বোচ্চ কমন পাবো, এবং কোনটার লেখার পদ্ধতিটা সহজ, এটা হচ্ছে আজকে আমাদের জানার বিষয়। তো প্রথমে আমি আলোচনা করব তোমাদের সাথে আমাদের যে ইমেল রচনা, যেটাকে বাংলায় বলে থাকি বৈদ্যুতিন চিঠি রচনা, সেটা কিভাবে পরীক্ষার খাতা লিখতে হয়। নানা জায়গায় নানা ধরনের নিয়মাবলী বলা, গাইডে একরকম, টিচার একরকম পড়ায়, বাট আজকের এই ভিডিওতে আমি একদম সঠিক পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তো তোমরা কি জানো এই ইমেলের সাথে আরো একটা জিনিস ইনক্লুড আছে, দেখি কারা কারা জানে। আমরা কিন্তু জানি যে এই ইমেলের সাথে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এসএমএস। কিন্তু এসএমএসটা পরীক্ষায় এত একটা আসতে দেখা যায় না, ঠিক আছে? যেটা আমরা ছোটবেলায় বাটন ফোনের মধ্যে হচ্ছে এরকম মেসেজ টাইপ করতাম না, প্রথমে হচ্ছে নাম্বার সিলেক্ট করতাম, তারপরে ঈদ মোবারক জানাইতাম ফ্রেন্ডকে, তারপরে সেটাকে আমরা সেন্ড করতাম। হয়তো তোমরা পাও নাই, আমরা পেয়েছি এটা। তো ইমেল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বৈদ্যুতিন চিঠি, আর এসএমএস কে আমরা কি বলে থাকি, খুদে বার্তা। এটা মনে রাখবা, খুদে বার্তা, খুদে বার্তা। আমরা পরীক্ষার খাতায়
লিখবো হচ্ছে ইমেলটা। ওকে, এটাই বেশি আসতে দেখা যায়। এখন ইমেল লেখার সঠিক পদ্ধতিটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমত ধরো এটা আমাদের পরীক্ষার খাতা, এখন পরীক্ষার খাতায় আমরা কি করব, প্রথমত আমরা একটা ছক আঁকবো। কি করব, একটা ছক আঁকবো। একটা ছক বড় করে আঁকার পর তার মাঝে আরেকটা ছোট ছক আঁকবো। কি করব, আরেকটা ছোট্ট করে ছক আঁকবো। ঠিক আছে, আরেকটা ছোট করে ছক আঁকবো। ওকে, উপরে তো লিখবা কত নং প্রশ্নের উত্তর, আরেকটা ছোট্ট করে ছক আঁকবো। সেখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা বক্স লিখতে হবে। আমাদের টোটাল 5টা বক্স করতে হবে। তারপর নিচে আমরা আরেকটা সুন্দর করে এভাবে বক্স করব। কি করব, আরেকটা সুন্দর করে এভাবে বক্স করে দেব। তো ধরো এটা হচ্ছে আমার মেইন খাতা। খাতার মধ্যে আমি কি করলাম, একটা পাঁচটা থাক আছে এরকম একটা বক্স আঁকলাম, আরেকটা হচ্ছে ছোট করে বক্স আঁকলাম। এখন এগুলো কেন আঁকলাম, দেখো এগুলো আঁকার পিছনে কারণটাকে, আমি ভিতরের লেখাটা অন্য কালি দিয়ে লিখতেছি বিকজ যেন তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো প্রথমে আমরা যেটা লিখবো, যে যেহেতু আমি ইমেল করতেছি, ইমেল করার ক্ষেত্রে আমরা মোবাইল ফোনে কি করি, যার কাছে আমি ইমেল করব প্রথমত আমার আইডি থেকে যাবে, সো আমার আইডিটা অটোমেটিক চলে আসে। তারপর আমি যাকে ইমেলটা করব তার জিমেল আইডিটা আমাকে কি করতে হয়, আনতে হয়। তারপর আমাকে সাবজেক্ট লিখতে হয়, তারপরে হচ্ছে আমি কি করি, সেন্ড করি, তাই না? তো এই জায়গার মধ্যে দেখো প্রথমে তাহলে আমরা কি লিখবো, প্রথমে লিখবো আমরা ফ্রম, তারপর হচ্ছে টু, তারপর আমরা লিখবো সিসি, তারপর আমরা লিখবো বিসিসি, তারপর আমরা লিখবো সাবজেক্ট। এখন সব ডিটেলস আপু তোমাদেরকে বুঝাচ্ছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আপু যে কোলন চিহ্নগুলো দিলাম, কোলনটা যে দিলাম, দেখো সবগুলো কিন্তু এক লাইনে দিয়েছি। তোমরা কি এটা খেয়াল করেছো? এটা অবশ্যই খেয়াল করবা। তো এই কোলনটা কিন্তু সবগুলোতে সেম থাকতে হবে। প্রথমে আছে আমি ফ্রম লিখলাম। ফ্রম মানে কি, ফ্রম মানে হচ্ছে আমার আইডি থেকে, অর্থাৎ আমি যে পাঠাচ্ছি আমার আইডেন্টিটিটা এখানে লিখতে হবে। সো আমি একটা ধরো আমি লিখলাম যে আবিদা, আমি লিখলাম আবিদা 250@gmail.com। এই জায়গায় অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আবিদ হয়ে গেছে, আচ্ছা যাই হোক, আবিদ হোক, কোনো সমস্যা নাই। এই যে দেখো জিমেলটা আমি লিখলাম, এখানে কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথমত দেখো আমি যখন আমার জিমেল আইডি লিখলাম, এটা কিন্তু আমার রিয়েল জিমেল আইডি না, তোমরা আবার এটাতে মেল করতে যাও না। সো এই যে দেখো abid250@gmail.com, এখানে দেখো প্রত্যেকটা লেটার কিন্তু স্মল লেটারে লেখা, কোনোভাবেই কোনো ক্যাপিটাল লেটার আমাদেরকে এখানে দেওয়া যাবে না। তারপর দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ পাচ্ছ, মানে প্রত্যেকটা যে আমরা যে এখানে এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনো ধরনের গ্যাপ আছে, কোনো গ্যাপ নাই। সো গ্যাপ দেওয়া যাবে না। জিমেল আইডি যখন লিখতেছি সবটা পুরোটা একসাথে, আর যতটা ছোট করে আইডিটা লিখে শেষ করা যায়, কারণ এখানে তো তোমার রিয়েল আইডি দেওয়া লাগবে না, তাই না? তো এইভাবে ছোট করে শেষ করবা। ধরো টু, তুমি কার কাছে, তোমার ফ্রেন্ডকে ধরো জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছ, সো তুমি তোমার ফ্রেন্ডের আইডিটা লিখবা। ধরো আমি আমার ফ্রেন্ডের আইডি লিখলাম হচ্ছে মিতু 780@gmail.com। ঠিক আছে, এখন .com লিখে আবার একটু কম করে ফুল স্টপ দিয়ে দিও না। এটা লিখলে কিন্তু আবার তুমি এখানে লাস্টে যদি কোনো ফুল স্টপ দাও তাহলে কিন্তু তোমার এটা কাটা হয়ে যাবে, কারণ কখনোই জিমেল আইডির পর কোনো ফুল স্টপ থাকে না। সো সবগুলো আমরা স্মল লেটারে লিখবো, কোনো ধরনের স্পেস রাখবো না, এবং কি পিছনে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমরা কোনো ধরনের কি দিব না, ফুল স্টপ দিব না। এখন এই যে সিসি মানে কি, সিসি শব্দটা, এই যে সিসি আছে এটা মানে হচ্ছে কার্বন কপি, ঠিক আছে? এই যে কার্বন কপি মানে হচ্ছে তুমি যদি জন্মদিনের শুভেচ্ছা একই দিনে তোমার আরো কিছু বন্ধুকে পাঠাইতে চাও, যে ধরো তোমার 3-4টা ফ্রেন্ডের একই দিনে বার্থডে, এখন তুমি 3-4 জনকে একই বার্তা পাঠাতে চাচ্ছ, তখন তুমি কি করবা, কার্বন কপি করবা, অর্থাৎ একই মেল কপি করে তুমি তোমার অন্যান্য ফ্রেন্ডদেরকেও পাঠাই দিবা। তো সেক্ষেত্রে হচ্ছে সিসিতে অন্যান্য ফ্রেন্ডের আইডি গুলো তুমি ইনক্লুড করে দিলেই হয়ে যাবে। তো যেহেতু আমাদের পরীক্ষার খাতায় সেটা আসে না, বাট আমি সিসি দিলাম মানে হচ্ছে এটার মিনিং আমি জানি, তো আমি সিসি দিয়ে দিলাম। তো সিসির মধ্যে তুমি এরকম ডট 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 দিয়ে দিবা, অর্থাৎ তোমার কাছে কোনো আইডি নাই। এবার দেখো বিসিসি মানে কি, বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, কার্বন কপি,
ঠিক আছে? এখন তুমি যে তোমার 4-5 জন ফ্রেন্ডকে একই সাথে বার্থডে উইশ করলা, তারা কিন্তু দেখতে পাবে। সিসিতে যখন তাদের আইডিটা তুমি দিবা, তারা দেখবে যে আরে দেখ ও কত শয়তান, ও তো একই বার্থডে উইশ আমাদের 5 জনকে পাঠায় দিছে, দেখছিস ও আলাদা আলাদা ভাবে আমাদেরকে উইশ করে না। ও কিন্তু এটা দেখতে পাবে যে তুমি কাকে কাকে কি করছো, এটা আরো কয়জনকে পাঠাইছো। তো এখন তুমি বুদ্ধি করলা কি আমি এখন 3-4 জনকে সেম বার্থডে উইশ করব, ওরা দেখলে তো একটু সেন্টি খাবে। তখন তুমি কি করবা, সিসির পাশাপাশি বিসিসিতেও তাদের আইডি গুলো অ্যাড করে দিবা। তখন কি হবে জানো, তখন হচ্ছে তারা চাইলেও দেখতে পারবে না যে তুমি একই মেইল বাকি সবার কাছে কপি করে দিয়েছো। তো এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সো এই দুইটা আমাদের পরীক্ষার খাতায় অ্যাকচুয়ালি লেখা লাগে না, বাট জানার জন্য জানা। এখানেও তুমি কি করবা, এরকম ডট 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 দিয়ে দিবা। এখন সাবজেক্টের মধ্যে তুমি কি লিখবা, তুমি লিখবা সাবজেক্টের মধ্যে যে জন্মদিনের শুভেচ্ছা। তুমি কি লিখবা, জন্মদিনের শুভেচ্ছা। আর সব সময় মাথায় রাখতে হবে সাবজেক্ট লিখতে হবে সবচেয়ে ছোট করে, অর্থাৎ দুই শব্দ 3 শব্দে তোমাকে শেষ করতে হবে। জন্মদিনের শুভেচ্ছা বা সড়ক দুর্ঘটনার ভয়াবহতা বা এরকম হইতে পারে জরুরি রক্তের প্রয়োজন বা এরকম হইতে পারে শুভ নববর্ষ, এই টাইপের ছোট একটা জিনিসকে তোমাকে সাবজেক্ট হিসেবে এখানে কিন্তু ইনক্লুড করতে হবে। বা এরকম বলা যাবে না যে জন্মদিনের শুভেচ্ছা জানালাম, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একখানা জিমেইল মানে মেইল করলাম, এই ধরনের জিনিস কিন্তু লেখা যাবে না। অর্থাৎ সাবজেক্ট যত ছোট করে তুমি প্রেজেন্ট করতে পারো ততই তোমার জন্য মঙ্গলজনক। তারপরে আমরা তো এটা ছকটা লিখে ফেললাম। ছকটা লেখার পর এখন নিচে হচ্ছে আমাদের মূল অংশটা শুরু হবে, যেটা আমি আরেকটা ছকের মধ্যে, খাতার আরেকটা ছকের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আরেকটা, এই মেইন, আমাদের তো এটা তো মেইন খাতা তাই না, এটা মেইন খাতার মধ্যে আমরা দুইটা ছক এঁকেছি। এখন তুমি এই জায়গার মধ্যে লিখবা যে প্রিয় মিতু। এখন তুমি তোমার বান্ধবীকে করতে চাইছো, প্রিয় মিতু দেখার পর তারপর তাকে তুমি জন্মদিনের উইশ করে দিবা, তাকে তুমি জন্মদিনে উইশ করে দিবা। এখন তোমরা আবার বলো আপু কত লাইনে লিখবো, আমি বলবো তোমাদের 4 থেকে 5 বাক্যে শেষ করা। আরেকটা জিনিস মাথার মধ্যে রাখবা, ইমেল যত কম কথা শেষ করা যায় তুমি তত ভালো মার্ক পাবা। কিন্তু আমরা অনেকে কি করি, আমাদেরকে 2-3 পৃষ্ঠা লিখতে হবে, 10 মার্ক 2-3 পৃষ্ঠা লিখে ফেলবো না। ইমেল সবসময় তোমাকে 1 পেজের মধ্যে শেষ করতে হবে, এবং যত ছোট করে তুমি লিখবা তত ভালো মার্ক পাবা। সো যত 4-5 বাক্যে তুমি যদি এটাকে শেষ করে ফেলতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হয় বিষয়টা। তারপর লিখে তারপর ইতি লিখে আবিদা লিখে দিলা, না আমি আমার নামটা লিখে দিলাম, তারপর তো শেষ। এই তো এটাই নিয়ম। এইভাবে লিখলেই তুমি পরীক্ষায় ইনশাল্লাহ একদম 10-এ 10 মার্ক পাবে। এখান থেকে 1 নম্বরও তোমার টিচার কাটতে পারবে না। এখন তোমাদেরকে একটা নমুনাপত্র হিসেবে একদম গাইডে যেরকম ভাবে দেওয়া থাকে, অনেকে সন্দেহ থাকে যে আপু গাইডের মধ্যে কিরকম ভাবে দেওয়া থাকে সেটা তো আমরা আপনারটার সাথে মিলতেছে না। এই জন্য আমি তোমাদের প্রমাণ দেখানোর জন্য একদম তোমাদের টেস্ট পেপার থেকে একদম সলভ নিয়ে আসছি। দেখো, সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কোনো মেধাবী বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত এবং আর্থিক সাহায্য চেয়ে একটি ইমেল তৈরি করো। তাহলে দেখো এখানে কি করেছে তারা, ফ্রম দিয়েছে, টু দিয়েছে, সিসি বিসিসি দিয়েছে, দেখছো ডট ডট দিয়ে রেখে দিছে। এখন সাবজেক্ট লিখেছে কি জরুরি রক্তের প্রয়োজন, সে কিন্তু এইভাবে লেখে নাই জরুরি রক্তের জন্য একখানা ইমেল করিলাম, এভাবে কিন্তু লেখে নাই, জরুরি রক্তের প্রয়োজন। তো সুধীজন, তারপরে দেখো সে অল্প কিছু বাক্যের মধ্যে কিন্তু কথা শেষ করে তার নাম দিয়ে শেষ করে দিয়েছে, আর কোনো ভেজাল কিন্তু নাই। পরীক্ষার খাতায় ঠিক এইভাবেই আমরা লিখবো। তাহলে এখান থেকে 10-এ 10। এখন তোমরা বলবো আপু সাজেশন দেন, বিগত বছরের প্রশ্ন পড়লে এখান থেকে 100% কমন পাওয়া যায়, সাজেশনের কিচ্ছু নাই। তারপরেও তোমরা যেহেতু চাইছো তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বিগত বছরের প্রশ্নগুলো এখানে লিখে দিলাম, যে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা, তারপরে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারের যে সুফল কুফল জানিয়ে তোমার ছোট ভাইকে একখানা মেইল করো, তারপর শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা কি করো, মেইল করো, ইমেল করো। সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অতিরিক্ত ব্যবহার এটা সম্পর্কে সচেতনতা জানিয়ে তোমার ভাইকে বা তোমার ছোট বোনকে জানিয়ে একখানা তুমি ইমেল করবে। তারপর হচ্ছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তুমি তোমার বন্ধুকে ইমেল করবা। পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে একটা ইমেল করবা। বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা দিয়ে তুমি একটা ইমেল করবা। বই পড়ার গুরুত্ব বা রিসেন্টলি তুমি কোনো একটা বই পড়ছো যেটা তোমার অনেক ভালো লাগছে সেটা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা মেল করবা। এই কয়টা আমরা একটু রিভিশন করে যাব, পরীক্ষার খাতায় ইনশাল্লাহ লিখতে পারবো, পারবা না? ওকে, এখন চলো আমরা পত্র নিয়ে আলোচনা শুরু করি। পত্র রচনা, পত্র কিন্তু নানা ধরনের হয়ে থাকে এবং এটার এক একটা ক্রাইটেরিয়াতে এক এক রকমের নিয়ম যে কিভাবে আমরা পত্র রচনা করব। যেমন ধরো কি কি টাইপের পত্র হয়ে থাকে আমরা জানি, যে হচ্ছে তোমার কি বলতো ব্যক্তিগত পত্র, তারপর হচ্ছে
আবেদনপত্র, আবেদনপত্র, তাই না? তারপরে হচ্ছে তোমার আমরা দেখি চাকরির পরীক্ষার প্রার্থী হিসেবে তুমি অনেক সময় পত্র লেখো। তারপর আমন্ত্রণ পত্র আমরা অনেক সময় লিখি, আমন্ত্রণ পত্র। তারপর হচ্ছে নিমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র। তারপর আবার আমরা অনেক সময় মানপত্র লিখে থাকি, তাই না? যখন বিদায় অনুষ্ঠান হয় তখন আমরা মানপত্র পাঠ করি না, এরকম কিন্তু আছে। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের পত্র, সংবাদপত্রে প্রকাশের প্রকাশের পত্র, সংবাদপত্রে প্রকাশের পত্র। এখন এই জায়গায় দেখো, এক পত্র রচনা অ্যান্সার করতে গেলে তোমাকে কয়টা জিনিস জানতে হবে? মাস্ট যে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র শিখতে হবে, আবেদনপত্র শিখতে হবে, সংবাদপত্রে প্রকাশের পত্র তোমাকে শিখতে হবে। তাহলে এক পত্র রচনা শিখতে গেলে তিনটা জিনিস, তোমাকে তিনটা নিয়ম শিখতে হবে। এই জন্য আমি বলি যে পত্র রচনাটা বাদ দিয়ে তোমরা হচ্ছে যে ইমেল অর্থাৎ বৈদ্যুতিন চিঠি সেটা তোমরা লেখার চেষ্টা করবে, এবং সেটা লিখলেই তোমরা হুবহু মানে 10-এ 10 পাওয়ার পসিবিলিটি 100% তোমরা 10-এ 10 পাবা। কিন্তু পত্রের মতো অনেক সময় দেখা যায় যে তুমি যতই নিয়ম কানুন দিয়ে লিখো না কেন, এখানে তোমার সময় বেশি লাগে লিখতে, তারপর অনেক সময় কমনও পাওয়া যায় না, আবার অনেক সময় বেশি লিখেও মার্ক পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখন নিয়মাবলীগুলো দেখবো যে এই যে তিনটা যে পত্র আমাদের পরীক্ষায় সবসময় আসতে দেখা যায়, সবচেয়ে বেশি পরিমাণে আসে কোনটা? সবচেয়ে বেশি পরিমাণে আসতে দেখা যায় সংবাদপত্রের প্রকাশেরটা, তারপর হচ্ছে আবেদনপত্র, তারপর হচ্ছে ব্যক্তিগত পত্র। এই তিনটাই কিন্তু বেশিরভাগ সময় আসতে দেখা যায়। এখন আমরা একটু একটু করে একটা একটা করে দেখবো। যে প্রথমে আমরা চলে যাব কোনটাতে? আমরা চলে যাব আবেদনপত্রতে, ঠিক আছে? প্রথমে আমরা আলোচনা করব আবেদনপত্র আমরা কিভাবে লিখব। দেখো গাইডের মধ্যে যেভাবে লেখা আছে, আপু জাস্ট এখানে একটা কপি তোমাদেরকে দিয়ে দিলাম যেন তোমরা এটার সাথে ম্যাচ করে পড়তে পারো। তো প্রথমত আমরা যখন এটা লিখবো, আমরা জানি, আমরা 9-10-এও অলরেডি পড়ে আসছি এই জিনিসটা, আবেদনপত্র কিভাবে লিখতে হয়। প্রথমে হচ্ছে আমরা কি লিখি, ধরো এটা হচ্ছে আমাদের খাতা, ওকে, এটা হচ্ছে আমাদের খাতা, এরকম থাকবে। তো খাতাটা থাকার পর এই জায়গার মধ্যে আমরা কি কি জিনিস লিখবো? তাহলে এই জায়গা হচ্ছে প্রথমে আমরা তারিখ লিখি, তাই না? আপু জাস্ট ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা তারিখ লিখব, তারপরে হচ্ছে আমাদের কি বরাবর আর কি, যার কাছে আমরা বরাবর করছি, যার কাছে আমরা লিখছি তার ঠিকানাটা লিখবো। এই যে দেখো বলছে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী সরকারি কলেজ, কাকমারি, টাঙ্গাইল। তো তুমি অধ্যক্ষ বরাবর দিচ্ছ নাকি মানে অধ্যক্ষই হবে, অবভিয়াসলি প্রধান শিক্ষক হবে না, কারণ কলেজে কোনো প্রধান শিক্ষক থাকে না। তাহলে দেখো এখানে কি বলছে, কলেজ থেকে শিক্ষা সফরের অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখো। অর্থাৎ তোমরা কলেজ থেকে তোমাদের একটা ব্যাচ এইচএসসি হচ্ছে তোমার 27 ব্যাচ বা এইচএসসি 26 ব্যাচ, তোমরা হচ্ছে একটা ট্যুরে যেতে চাচ্ছ। এখন তোমার অধ্যক্ষ বা প্রিন্সিপালের এখন কি লাগবে? পারমিশন লেটার তো লাগবে, তাই না? টিচারদের সহ গেলে তো পারমিশন লেটার লাগবে। সেটা চেয়ে তুমি একটা দরখাস্ত দিবা, অ্যাজ এ ক্যাপ্টেন হতে পারে, অ্যাজ এ সিআর হইতে পারে। তুমি হচ্ছে একটা কি করবা, একটা হচ্ছে আবেদনপত্র দিবা। তো দেওয়ার পর তার বরাবর, যার বরাবর তুমি লিখলা তাকে দিবা। তারপরে মনে রাখবা, বরাবর যখন তুমি তোমার অধ্যক্ষ বরাবর দিয়ে দিলা, তারপরে এই জায়গায় একটু ফাঁকা রেখে, একটু স্পেস, একটু স্পেস, একটু স্পেস রেখে আমাকে কি করতে হবে? বিষয়টা লিখতে হবে। কি করতে হবে? বিষয়টা লিখতে হবে। ওকে, তাহলে দেখো এই জায়গায় অধ্যক্ষ বরাবর লিখলাম, আমাদের যে কলেজের নামটাম সব লিখলাম, লেখার পরে একটু স্পেস রেখে আমি কি বিষয়টা লিখলাম। তোমরা কি এটা খেয়াল করছো? দেখো কাকমারি টাঙ্গাইলের পর একটু ফাঁকা রেখে তারপর কিন্তু বিষয় লেখা হয়েছে, এবং বিষয় লেখার পর দেখো আরেকটু ফাঁকা রেখে জনাব লেখা হয়েছে, তাই না? আরেকটু ফাঁকা রেখে কিন্তু জনাবটা লেখা হয়েছে। তাহলে এখানে আবার হবে একটু স্পেস। ওকে, তো এখন তোমরা বলবা আপু এই দুই জায়গা কেন ফাঁকা রেখেছে? কারণ একটা আবেদনপত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিষয়, অর্থাৎ তুমি কোন বিষয়ে আবেদনপত্র লিখছো বা তুমি আসলে তার কাছে কি চাচ্ছ। তার হাতে তো এত সময় থাকে না যে তোমার পুরো লেটারটা পড়ে দেখবে। সে কি করে? সে বিষয়টা দেখে, ও আচ্ছা তোমরা ট্যুরে যেতে যাচ্ছ, ওকে ঠিক আছে ফাইন। সে কিন্তু অনেক সময় ভিতরে লেখাও পড়তে চায় না। তো এই জন্য বিষয়টা যেহেতু সবচেয়ে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বোল্ড পয়েন্টে থাকবে, এই জন্য এটাকে হাইলাইট করার জন্য উপরে একটু ফাঁকা, নিচে একটু ফাঁকা রাখে, যেন এটা আমাদের অধ্যক্ষ বরাবর, যার বরাবর লিখছি তার জন্য দৃষ্টিটা সেই জায়গায় ঠিকঠাক মতো পড়ে। তো তোমরা যখন লিখবা তখন এরকম ফাঁকা রেখে তারপর জনাব দিয়ে মূল কথাটা তোমরা লিখবা, তোমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছ। এবং আমরা আবেদনপত্র কি সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখবো, সর্বোচ্চ 2 পৃষ্ঠা, এর বেশি কিচ্ছু লেখা যাবে না।
সর্বোচ্চ 2 পৃষ্ঠা আমরা লিখবো। তারপর ধরো আর আবেদনপত্র লেখার ক্ষেত্রে অবভিয়াসলি খাতা কি এই পাশ থেকে লেখা শুরু করব, এই পাশে এসে শেষ হবে, এরকম যেন না হয় পৃষ্ঠা উল্টাতে হয় আমাদেরকে, এটা খেয়াল রাখবো আমরা। তো এই জায়গার ক্ষেত্রে আমরা যখন খাতাটা ওপেন করলাম, করার পর এই বাম পাশ থেকে লেখা শুরু করব, ডান পাশে গিয়ে আমাদের লেখা শেষ হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে পুরো লেখাটা শেষ করলাম, তারপর হচ্ছে বিনীত নিবেদক, বিনীত কি বলতো নিবেদক, তারপরে তুমি যে আবেদনপত্রটা লিখলা, তোমার ঠিকানা দিবা, কোন কোন ক্লাসে পড়ো বা তোমার আইডি নং কত, কোন শ্রেণীতে তুমি এখন আছো, সেটা লিখে তুমি শেষ করে দিবা। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আবেদনপত্রের মধ্যে যেটা আমরা কোনো অধ্যক্ষ বরাবর লিখে থাকি সেটা। তো আবেদনপত্রের মধ্যে কিন্তু আবার দুইটা মানে ক্রাইটেরিয়া আছে। একটা তো প্রধান শিক্ষক বরাবর আমরা একটা আবেদনপত্র লিখলাম, ঠিক আছে, কিন্তু আরেকটা পরীক্ষায় বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে কোনো চাকরির অ্যাপ্লিকেশন করা। চাকরির জন্য ধরো একটা স্কুলের মধ্যে তোমার হচ্ছে এই সহকারী টিচারের একটা পদ খালি আছে, তো সেখানে তুমি অ্যাপ্লাই করতে চাইতেছো, তো সেটা বরাবর এখন তো ওই স্কুলের যে হচ্ছে তোমার চেয়ারম্যান বা ওই স্কুলের যিনি সভাপতি, তার বরাবর তোমার একটা কি করতে হবে, একটা আবেদনপত্র লিখতে হবে। বা কোথাও একটা তুমি জয়নিং দিতে চাচ্ছ, কোনো একটা কোম্পানিতে জয়নিং দিতে চাচ্ছ, এখন তুমি কি করতে চাচ্ছ, তুমি তোমার সিভিটা পাঠাইতে চাইছো, তুমি একটা হচ্ছে মানে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দেখলা, দেখার পর তুমি এখন তোমার সিভিটা পাঠাবা। এখন যার বরাবর সিভি তুমি পাঠাবা তার বরাবর তো তোমাকে একটা আবেদনপত্র লিখতে হবে। তো এটা এরকম হয় যে বিভিন্ন প্রাইমারি চাকরির জন্য বা হচ্ছে এখানে দেখো কি বলেছে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো, অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভের উদ্দেশ্যে তুমি একটা আবেদনপত্র লিখবা। আই থিঙ্ক তোমরা মোটামুটি এটা দেখে বুঝতে পারতেছো, এটা একটু লম্বা কাহিনী। সো এই জায়গার মধ্যে এটার যে ফরম্যাটটা সেটা কি হবে, যে সবাইকে শেখাচ্ছি সবগুলো শিখে রাখো, যখন যেটা দরকার হবে সেটা লিখবা। বাট আমার সাজেশন থাকবে খুদে বাট মানে হচ্ছে বৈদ্যুতিন চিঠি থেকে তোমাদের অ্যান্সার করা, কারণ এগুলো অনেক পেন। যাই হোক, আমি ফরম্যাট দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো প্রথমত আমরা হচ্ছে সেম ভাবে 2 পৃষ্ঠা নিব, আবেদনপত্রের মধ্যে বাম দিক থেকে লেখা শুরু করব, ডান দিকে গিয়ে শেষ করব। এখন এই জায়গার মধ্যে ধরো এই হচ্ছে পৃষ্ঠা, এই জায়গা থেকে শুরু করব, এই জায়গায় আমরা শেষ করব, ঠিক আছে। তো এই যে 2 পৃষ্ঠা আমাদের খাতার 2টা পৃষ্ঠা আমরা নিয়ে নিলাম। এখন এই জায়গার মধ্যে দেখো কি কি জিনিস তারা ইনক্লুড করেছে, ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয়। প্রথমত তারা দিবে হচ্ছে, তুমি দিতে হবে তোমাকে তারিখ, তারপর বরাবর তুমি কার বরাবর লিখছো দেখো, ব্যবস্থাপনা পরিচালক তিতাস গ্যাস প্রাইভেট লিমিটেড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। তো হচ্ছে সেখানে তুমি অফিসার পদে চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতেছো, যার বরাবর করতেছো সেই বরাবর সেই কি বলতো ঠিকানাটা লিখবা। তো এখানে কি লিখেছে যে ব্যবস্থাপনা না পরিচালক, তারপরে তার ঠিকানা লিখবা। এবার সেম ভাবে স্পেস রেখে তুমি বিষয় লিখবা, তুমি কোন বিষয় বা কোন পদে তুমি এই চাকরিটা করতে চাচ্ছ, তখন তুমি এই বিষয়টা একটু দিবা, তারপর একটা কোলন দিয়ে বিষয়টা লিখবা, তারপর জনাব লিখে তারপরে তুমি যে জিনিসটা লিখবা সবিনয় নিবেদন, এই যে আপনারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন যে উমুক পত্রিকায় আপনাদের বিজ্ঞপ্তি দেখার পর এই পদের জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড, সো আমি আমার ব্যক্তিগত যে জীবন বৃত্তান্ত সেটা হচ্ছে আমি নিচে দিলাম, বা এরকম কিছু। দেখো কি বলছে, সবিনয় নিবেদন এই যে গত এত তারিখের দৈনিক যে সব পত্রিকা, তুমি বলতে পারো দৈনিক প্রথম আলো পত্রিকা, দৈনিক হচ্ছে যুগান্তর পত্রিকার বিজ্ঞাপন পাঠে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ম্যানেজার নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসেবে নিচে আমার যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ সহ জীবন বৃত্তান্ত পেশ করলাম। অর্থাৎ সিবির বাংলা মিনিং হচ্ছে জীবন বৃত্তান্ত, অর্থাৎ আমার কি পুরো লাইফে আমি যা যা করছি প্রত্যেকটা জিনিসকে এখানে ইনক্লুড করা। সো এই জায়গায় তুমি কি করবা, সবিনয় জানিয়ে এরকম সেম ভাবে কথাবার্তা বলবা, তারপর তুমি তোমার জীবন বৃত্তান্তটা প্রকাশ করবা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে করে। প্রথমে তোমার নাম, তারপর তোমার পিতার নাম, তারপর হচ্ছে তোমার মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে তোমার জাতীয়তা, এনআইডি নম্বর আন্দাজে একটা দিয়ে দিবা, মোবাইল নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, এই জিনিসগুলো তোমাকে অ্যাড করতে হবে। তুমি এসএসসি পাস কবে করছো, এখন তুমি অনেকে আছে যে আমরা তো এখন এইচএসসিও পাস করতে পারি নাই, সো ওই যে বইয়ের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাই দিয়ে দিবা। এসএসসি, তারপর এইচএসসি, বিএসসি, এমএসসি এগুলো দিয়ে তারপরে তুমি তোমার অভিজ্ঞতা, আগে কোথাও কাজ করেছো কিনা, তোমার অভিজ্ঞতা আছে কিনা, সেই জিনিসগুলো তুমি ইনক্লুড করবা। করার পর যখন তোমার সব 2 3 4 5 করে তুমি যখন তোমার সব কিছু জানায় ফেললা, তাকে 6 7 করে এরকম করে 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 যখন 12 নম্বর পর্যন্ত তুমি তোমার জীবনের সবকিছু জানানোর পর তারপর অতএব লিখে তুমি কি করবা, শেষ করবা।
অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা, উপযুক্ত পদটির জন্য আমি কি আগ্রহী এবং আমাকে উক্ত পদের জন্য যোগ্য হিসেবে নির্বাচন করে বাধিত করবেন। এরকম করে তুমি হচ্ছে লিখে দিবা, তারপর বিনীত তোমার ঠিকানা দিয়ে দিবা, বিনীত তোমার নাম লিখবা। এখন দেখো এই জায়গায় একটা জিনিস আছে, নতুন একটা জিনিস, সেটা হচ্ছে সংযুক্তি। সেটা কি বলতো? সেটা হচ্ছে সংযুক্তি। এখন এই সংযুক্তির মধ্যে কি তুমি বলবা আপু এখানে তো লেখা আছে সদ্য তোলা পাসপোর্ট আকারে 3 কপি ছবি, সকল পরীক্ষা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, আপু এগুলো এখন কই পাবো? এগুলো পাওয়ার কোনো দরকার নাই, এগুলো তোমাকে রিয়েল ভাবে অ্যাডও করতে হবে না। এখানে যা যা লেখা আছে না, এই লেখাগুলা, এই 4টা লেখা জাস্ট এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, জাস্ট তুমি এখানে যা যা লেখা আছে সেটাই তুমি এই জায়গার মধ্যে লিখে দিবা, তাইলেই হয়ে গেছে। ক্লিয়ার? এই ফরম্যাটটা বুঝে গেছে? ওকে। তারপরে দেন আরেকটা ফরম্যাট, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি বলতো? সংবাদপত্রে প্রকাশের যেই হচ্ছে পত্র। তোমরা কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে তোমরা অনেক প্যাচ লাগায় ফেলো। সেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আর সংবাদপত্রে প্রকাশের পত্র, দুইটা কিন্তু আলাদা জিনিস। সেটা আমরা প্রতিবেদনের মধ্যে জেনে আসছি, তাই না? তো প্রতিবেদনের মধ্যে আমরা জানবো। আর এখন আমরা যেটা দেখতেছি, দেখো তোমার এলাকায় পানীয় জলের ভয়াবহ সংকট, এই সংবাদটি সংবাদপত্রের প্রকাশের জন্য সম্পাদক বরাবর একটা আবেদনপত্র করবা। তো সংবাদপত্রে প্রকাশের যে প্রতিবেদনটা থাকে, সেই জায়গায় তুমি একজন সাংবাদিক হিসেবে সরাসরি কাজ করো, ঠিক আছে? তো ধরো এটা আমার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি কাজ করতেছি, তো আমি আমার একটা কি বলতো, আমি আমার একটা নিউজ ছাপাইলাম। কিন্তু এই জায়গায় দেখো যখন আবেদনপত্র বলছে, অর্থাৎ তুমি কোন এলাকার প্রতিনিধি হিসেবে, তোমার গ্রামের প্রতিনিধি হিসেবে, বা তুমি হচ্ছে তোমার উপজেলার একজন প্রতিনিধি হিসেবে একটা হচ্ছে প্রতিবেদন রচনা করছো। সেই প্রতিবেদনটা এখন ছাপানোর জন্য তুমি রিকোয়েস্ট করবা কাকে? ধরো প্রথম আলোর যেই হচ্ছে সম্পাদক আছে তাকে, বা যুগান্তর, যে ভাই আমি একটা নিউজ বানাইছি, এখন এটা একটু প্রকাশ করে দেন, আপনার চ্যানেলে একটু প্রকাশ করে দেন। এই যে তুমি রিকোয়েস্ট করতেছো, এটাকেই বলা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের আবেদন। আর সংবাদপত্রে প্রকাশের যে প্রতিবেদন, সেটা হচ্ছে সরাসরি তুমি একজন রিপোর্টার হিসেবে সেখানে কাজ করতেছো। কিন্তু এইখানে কিন্তু তুমি রিপোর্টার না, তুমি জনকল্যাণে একটা প্রতিবেদন রচনা করলে, করার পরে তুমি কি সেটা প্রকাশের জন্য আবেদন দিচ্ছ। তো সেটার ফরম্যাটটা কিভাবে হবে চলো আমরা একটু অ্যানালাইসিস করে নিই। তো ধরো সেম ভাবে তোমার খাতা এবং আবেদনপত্র সেম ভাবে, আমি বললাম বাম পাশ থেকে লেখা শুরু করবা, ডান পাশে গিয়ে শেষ হবে। তো এই জায়গার মধ্যে প্রথমে আমরা তারিখ লিখবো, সেম ভাবে আমরা তারিখ লিখবো, তারপর সম্পাদক বরাবর আমরা লিখছি, তখন সেই সম্পাদকের কথা লিখবো, তারপর তার ঠিকানা লিখার পরে তারপর এই যে আমরা বিষয় দিব, বিষয়ে আমরা কি লিখছি? বিষয়ে আমরা লিখছি যে পানীয় জলের ভয়াবহ সংকট শীর্ষক পত্রটি প্রকাশের জন্য আবেদন। তো বলতেছে যে এই যে সে একটা পত্র লিখলো যে পানীয় জলের ভয়াবহ সংকট, ধরো এই যে আমি যে এরিয়াতে থাকি, মিরপুর এরিয়াতে, এখানে গ্যাসের খুবই মানে সমস্যা। আমি তো দেখা যায় সকালবেলা বাসা থেকে বের হই, সেই সময় গ্যাস থাকে না, তো আমি নাস্তা করতে পারি না। আবার রাতে যখন আমি রিটার্ন করি সন্ধ্যার সময়, তখনও গ্যাস থাকে না, যার কারণে আমি রান্না করতে পারি না। গ্যাস আসে হচ্ছে তোমার 12টার পরে, যখন আমি ঘুমায় যাই। তো এই যে সংকটটা, এই সংকট নিয়ে কিন্তু আমারও মন চাই যে একটা আসলে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা করি বা একটা পত্র লিখি। তো এটাও দেখো কাইন্ড অফ, তো তোমাকে কিন্তু এই যে বিষয় সম্পর্কে জানতে চাইছে বা যে বিষয় সম্পর্কে তোমাকে মানে আবেদনপত্র লিখতে বলছে, সেটা তুমি সুন্দর করে লিখবা যে পানীয় জলের ভয়াবহ সংকট, এরকম একটা টাইটেল হলো একটা পত্র তোমার কাছে আছে, সেটা প্রকাশের জন্য তুমি রিকোয়েস্ট করছো। তো রিকোয়েস্ট করার পর এখন তুমি কি করলা? বিষয় লেখার পরে এবার জনাব লিখলে, এবং জনাবের কাছে তুমি কি বললে যে জনাব, হ্যাঁ সবিনয় নিবেদন করছি, এই যে আপনার বহুল প্রচারিত যে দৈনিক প্রথম আলো পত্রিকা আছে, দৈনিক হচ্ছে যুগান্তর পত্রিকা আছে, সেখানে পানীয় জলের ভয়াবহ সংকট শীর্ষক এই জনগুরুত্বপূর্ণ এই পত্রটি প্রকাশ করলে আমি বাধিত থাকবো বা আমি কৃতজ্ঞ হব। তো তারপরে তুমি দেখো এই জায়গার মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই জায়গায় কিন্তু এই কথাটা লেখার পর তার নাম লিখে দিছে, তার নাম কিন্তু নিবেদক মানে যে পাঠিয়েছে তার নাম কিন্তু এখানে লেখা লাগবে। তো নিবেদক ধরো আমি আবিদা লিখলাম, লেখার পর আমি যে পত্রটা পাঠাইলাম সেটার টাইটেলটা এখানে দিব, এই যে দেখো পানীয় জলের ভয়াবহ সংকট, সেই টাইটেলটা আমি দিলাম। দেওয়ার পর আমি মূল কথাগুলো লিখবো, লেখার পর আমি হচ্ছে লিখবো যে এলাকাবাসীর পক্ষে, আবার আমার নামটা লিখে দিব। এলাকাবাসীর পক্ষ থেকে তুমি এটা লিখছো না, তো এলাকাবাসীর পক্ষে, তো আবিদা আমি লিখে দিলাম। তারপর লাস্টে আবার তুমি তোমার নামটা ইনক্লুড করে দিবা। সো এটা 2 পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করবা, দ্যাটস ইট। তো পত্র নিয়ে আই থিঙ্ক আর কারো কোনো হচ্ছে তোমার প্যারা হবে না, এবং পত্র কিভাবে লিখতে হবে, কোন 3টা পত্রই পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়, তো সেগুলো হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো এখন যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, আপু সাজেশন দেন পরীক্ষার জন্য, বিগত 5 বছরের প্রশ্ন পড়বা। আমি জাস্ট বলবো বিগত 5 বছরের প্রশ্ন দেখবা, বিগত
বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা, তাহলে তোমাদের জন্য একদম যথেষ্ট। তাহলে তোমাদের জন্য পুরা যথেষ্ট। বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে তোমাদের জন্য এনাফ। ওকে, অল দ্য বেস্ট। সারাংশ সারমর্ম নাকি ভাব সম্প্রসারণ, কোনটা পরীক্ষায় অ্যান্সার করব? আপু, সারাংশ সারমর্ম লিখলে কি আমাদেরকে 10 মার্ক দিবে? বা ভাব সম্প্রসারণ আমরা কত পৃষ্ঠা লিখবো? এই ধরনের কোশ্চেনে আমার পুরো ইনবক্স ভরে গেছে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোনটা লেখা বেস্ট। ওকে, এবং সাজেশন নিয়েও কিছু কথাবার্তা আমরা লাস্টে বলবো। তো আমি সবসময় সাজেস্ট করে থাকি ভাব সম্প্রসারণটাই অ্যান্সার করা। তো অনেকে বলবা আপু সারাংশ সারমর্ম যদি কমন পড়ে যায়, তাহলে যদি কমন পড়ে তাহলে তোমরা অ্যান্সার করবা। বাট আমি দুইটার নিয়মাবলী নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদেরকে কি সাজেশন দেখাবো। সাজেশন বলতে কিন্তু বিগত বছরের কোশ্চেনই দেখাচ্ছি। সো এরকম না যে এই 10টা পড়লে পরীক্ষা কমন পড়ে যাবে। এখন তোমরা একটু বড় হয়েছে, হ্যাঁ, 9-10 এর মতো কিন্তু নাই। সো সারাংশ সারমর্মতে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, তো আমরা যদি দেখি সারাংশ কোথায় লেখা হয় এবং সারাংশ আর সারমর্ম কোথায় লেখা হয় বলো তো, এটা কি তোমরা জানো? আমরা কিন্তু অনেকেই জানি যে সারাংশ হচ্ছে কোনো গদ্যের অংশ, গদ্যের বা কোনো গল্পের মূল ভাব তোমাকে লিখতে বলে। কি বলে? মূল ভাব তোমাকে লিখতে বলে। আর সারমর্ম হচ্ছে কোনো কবিতার মূল ভাব তোমাকে লিখতে বলে। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখি? যখন তোমাকে বলবে সারাংশ বা সারমর্ম তুমি অ্যান্সার করবা, প্রথমত একটু নীল কালারের পেন দিয়ে সুন্দর করে তুমি যদি সারমর্ম অ্যান্সার করে তাহলে সারমর্মটা লিখবা, লিখে তারপরে কি করবা, এই জায়গায় তুমি অ্যান্সার করবা, এই জায়গায় সুন্দর করে তুমি অ্যান্সার করবা। এখন এই জায়গায় যখন অ্যান্সার করতেছো, সারাংশ লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, যেহেতু এটা কোনো গদ্য বা গল্পের মূল অংশ যদি তোমাকে বলতে পারে, একটু বেশি তোমাকে বলা লাগে। তো এই জায়গার মধ্যে আমরা 4 থেকে 5টা বাক্যের মধ্যে শেষ করব। আমি কিন্তু বাক্য বলেছি, লাইন কিন্তু বলিনি। সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, 4 থেকে 5 বাক্যের মধ্যে আমরা শেষ করে ফেলবো সারাংশটা। আর সারমর্ম যেহেতু কবিতার মূল ভাব, আমরা 3 থেকে 4 বাক্যে আমরা কি করব, সেটা শেষ করব। 3 থেকে 4 বাক্যে সেটা আমরা কি করব, শেষ করব। এটা মাথায় রাখবা। এখন দেখো 10 নম্বরের মধ্যে সারাংশ যদি তুমি 3 থেকে 4টা বাক্য, হয়তো 3 থেকে 4টা লাইন হবে। সো 10 নম্বরের জন্য 3 থেকে 4টা লাইন লেখার পরে সেটা যদি তোমার টিচারের মন মতো না হয়, তার মানে অনেকের মন মতো হয়, যদি শব্দ চয়নে ভালো থাকে তাহলে তো ভালো মার্ক পাবা, কিন্তু মন মতো যদি অনেক সময় না হয়, টিচার কিন্তু মার্ক কমিয়ে দেয়। দেখা যায় 7 থেকে 8 মার্ক দিবে। সো এখানে কিন্তু বড় একটা মার্ক তোমার কাটা পড়ে যাচ্ছে। এই জন্য আমি বলি যে সারাংশ সারমর্মটা একটু স্কিপ করার জন্য। আর সারাংশ সারমর্ম এখন কোত্থেকে প্র্যাকটিস করবো, এটা হিউজ পরিমাণে দেওয়া আছে বিগত বছরের কোশ্চেন। এতগুলো পড়তে গেলে তোমার মাথায় আসলে ধরে যাবে। এবং সারাংশ সারমর্ম তো শুধু পড়লে হয় না, এটা মুখস্থ, অনেকে আমরা মুখস্থ করে ফেলি। মূলভাব না লিখতে পারলে তো এখন মুখস্থই করতে হবে। সো এই জায়গার মধ্যে একটু প্যারা, যে বিগত বছরের প্রশ্ন পড়লেও কমন পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। সো এতগুলো জিনিস যেহেতু এখানে ইনক্লুডেড আছে, আই থিঙ্ক তোমরা এটা স্কিপ করাটাই মানে বেটার হয় আর কি। তো সারাংশ সারমর্ম যাদের হুবহু কমন পড়ে যাবে তারা এখান থেকে অ্যান্সার করবা, আর প্র্যাকটিস কিন্তু করবা। সাজেশন হিসেবে আমি বলবো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যান, দ্যাটস এনাফ। এখন আমি চলে যাব ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। দেখো ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে এখানে খুব সুন্দর করে আপু একটা জিনিস লিখে দিয়েছি, সেটা কি দেখো তো। সেটা হচ্ছে, আমি আগেই বলে দিয়েছি যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই জিনিসগুলো আমরা লিখবো না। এটা আমরা ক্লাস 9-10 করে আসছি, বাট এটা এখন আমাদের করা যাবে না। কারণ মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য রিসেন্টলি টিচাররা হচ্ছে না করে থাকে এই 3টা জিনিস দিয়ে লেখার জন্য। তো প্রথম আমরা কি করব, প্রথমত হচ্ছে আমাদের যেই লাইনটার ভাবটাকে সম্প্রসারিত করতে বলা হয়েছে, সেই লাইনটার যে মূল টপিক সেন্টেন্সটা, অর্থাৎ এই লাইনটা বলতে তুমি কি বুঝো, বা এই যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ঠিক আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই জিনিসটা বলতে তুমি কি বুঝলা, তখন সেটা তোমাকে 2 থেকে 3 বাক্যের মধ্যে তুমি শেষ করবা। 2 থেকে 3 বাক্যে তুমি কি করবা, শেষ করে ফেলবা। তাহলে এটা তোমার ভূমিকার পর্যায়ে চলে গেল। তারপর একটু আমরা এই জায়গার মধ্যে অংশটা এখানে কি রাখবো, একটু স্পেস রেখে এখান থেকে আবার সুন্দর করে শুরু করব। এখান থেকে শুরু করব। তো শুরু করলাম, এখন এখানে সম্প্রসারিত ভাবটা লিখলাম, তারপরে আরেকটু স্পেস দিয়ে আমরা কি করব, মন্তব্যটা
শেষ করব। মন্তব্য কি করব? যা জানলাম এতক্ষণ পর্যন্ত, যা এক্সপ্লেইন করলাম, সেটারই একটা কি উপসংহার টেনে দিব এই জায়গায়। এখন আপু আপনি তো 1 পৃষ্ঠার মধ্যে পুরোটা দেখে ফেললেন। না, 10 নম্বরের জন্য কি 1 পৃষ্ঠা লিখবো? বোকা বলো। 10 নম্বরের জন্য আমাদের কত পৃষ্ঠা লিখতে হবে? এখন দেখো, আমরা নরমালি কিন্তু এটাকে চাইলে রচনা বানাইতে পারবো না। এটা 10 নম্বর হোক আর যতই হোক, কিন্তু চাইলেও আমরা এটাকে রচনার মতো করে লিখতে পারবো না। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হবে। সো আমার কাছে মনে হয় 4 থেকে তোমার 5 পৃষ্ঠা, বা আমি যদি বলি হাইয়েস্ট 5 থেকে 6 পৃষ্ঠা তোমার জন্য কি বলতো এনাফ। যদি তুমি সুন্দর করে সেটা গুছিয়ে লিখতে পারো, 5 থেকে 6 পৃষ্ঠা যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। এখন তুমি যদি বলো আপু টপাররা তো 10 পৃষ্ঠা লেখো, ভাই তুমিও টপার না আমিও টপার না। সো এটা গড স্টুডেন্টদের হিসাবে বলতেছি, যারা টপার তারা টপারদের মতো করে লিখবে, বাট 5 থেকে 6 পৃষ্ঠা। আর যারা একদমই পারতেছি না, 4 থেকে 5 পৃষ্ঠা লিখলেও কিন্তু মোটামুটি ভালো একটা মার্ক আমরা গেইন করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি বলো আপু সাজেশন দেন, আমি বলবো সাজেশন এগুলো কিছুই না, যারাই দেয় এগুলো বিগত বছরের প্রশ্ন থেকেই তারা দেয়। সো জাস্ট রিসেন্ট ইয়ারের কোশ্চেন, 5 বছরের কোশ্চেন দেখে যাবা, রিসেন্ট 5 ইয়ার্স কোশ্চেন জাস্ট সলভ করে যাবা, দ্যাটস এনাফ। ওকে, 5 ইয়ার্স এর কোশ্চেন, এটাই হচ্ছে তোমাদের সাজেশন। ঠিক আছে, রিসেন্ট 5 ইয়ারের কোশ্চেন তুমি পড়ে যাবা, সেখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবা। আবার এখানে আমি কেন আনসার করতে বলি, দেখো যখন তুমি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তারপরে হচ্ছে তোমার শৈবাল দিঘিরে করে বলে উচ্চ করো শির, হ্যাঁ, এরকম ধরনের যেই ভাব সম্প্রসারণগুলো আছে, একবারও যদি তুমি রিডিং পড়ো পরীক্ষার খাতায় নিজের মতো করে লিখতে পারবা, কিন্তু সারাংশ সরানোর মধ্যে সেটা পসিবল না। এই জন্য আমি বলি, যেহেতু তোমার এখানে নিজের সৃজনশীলতা প্রকাশ করার কি সুযোগ আছে, সো তোমরা ভাব সম্প্রসারণ থেকে অ্যান্সার করার ট্রাই করবা। ঠিক আছে, অল দ্য বেস্ট। সংলাপ নাকি হচ্ছে খুদে গল্প, কোনটা আমরা পরীক্ষা অ্যান্সার করব? আমি বলবো যে দুটোই পারফেক্ট পরীক্ষায় ভালো মার্ক গেইন করার জন্য। এখন যেটা কমন পড়বে সেটার থেকে তুমি হচ্ছে পরীক্ষা অ্যান্সার করবা। তো আমি দুইটা লেখারই পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিব, তারপর কিছু সাজেশনমূলক কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা দেখবো যে সংলাপ আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবো। আমরা একটু টাইটেল দিয়ে নিব যে সংলাপ। ঠিক আছে, সংলাপ। তো সংলাপ হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে কি বলতাম বলতো, যেটাকে আমরা ডায়ালগ বলতাম। ইংরেজিতে আমরা ডায়ালগ পড়ে আসছি, 9 10-এ লিখেও আসছি, সেটাকে কিন্তু বাংলায় সংলাপ বলা হয়ে থাকে। আর যেহেতু এখানে কত নম্বর বলতো, যেহেতু এখানে হচ্ছে 10 নম্বর, সো যেহেতু 10 নম্বর, তাহলে আমরা কয়টা পেয়ারে লিখবো? আমরা জানি সংলাপ কখনো একজনের মাঝে হয় না, 2 থেকে 3 জনের মাঝেই হয়। বাট পরীক্ষার খাতায় যদি এরকম প্রশ্নের মধ্যে লেখা থাকে যে একটা বিষয় নিয়ে 2 বন্ধুর মধ্যে কথোপকথন, এবং সেই বন্ধুদের নাম যদি উল্লেখ থাকে, সেটা লিখেই কিন্তু তোমাকে সংলাপটা শুরু করতে হবে। সো যে সকল চরিত্রের নাম দেওয়া থাকবে সেই নামগুলো নিবা, এবং ঠিকভাবে তোমাকে প্যারা করে 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 কিন্তু পেয়ার করে, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমাকে লিখতে হবে। এখন 10 নম্বরের জন্য তুমি কত জোড়া লিখবা, আমি প্রথমেই কথা না বাড়িয়ে তোমাদেরকে একদম অ্যান্সার করে দিচ্ছি। সো যেহেতু 10 নম্বর, আমার কাছে পারফেক্ট লাগবে 12 থেকে 15টি যদি তুমি কি করতে পারো, জোড়ায় অ্যান্সার করতে পারো। 12 থেকে 15টি জোড়ায় যদি তুমি কি করতে পারো, অ্যান্সার করতে পারো, তাহলে একটা স্ট্যান্ডার্ড কি অ্যান্সার করতে পারবা। এখন এই ক্ষেত্রে 12 থেকে 15টা জোড়া লিখতে যত পৃষ্ঠা প্রয়োজন পড়ে তত পৃষ্ঠা তুমি লিখবা। তাহলে পৃষ্ঠা কয় পৃষ্ঠা লিখবা সেটার অ্যান্সারও তুমি পেয়ে গেছো, আর কত জোড়ায় লিখবা সেটার অ্যান্সারও তুমি পেয়ে গেছো। এখন এই জায়গায় কিছু জিনিস একটু দেখার আছে, সেটা হচ্ছে অযথা 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 সংলাপ বড় করা যাবে না, বড় করা যাবে না। জটিল বাক্যের কম প্রয়োগ, জটিল বাক্যের কম প্রয়োগ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে একটু আমাদেরকে। জটিল বাক্যের কম প্রয়োগ এবং সংলাপ কত বড় হবে এটার উপর কিন্তু নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তুমি চাইলে এটাকে অনেক বড় করে লিখতে পারো, কিন্তু ওই যে আমরা নম্বরের দিকে খেয়াল রাখবো, যেহেতু 10 নম্বর, তো আমরা যদি 12 থেকে 15টা জোড়াও লিখি তাহলে কত হয়, আমরা যদি 12টা জোড়া লিখি তাহলে 12 দুগুণ 24টা লাইন, মানে 24টা প্যারা হয়ে যাচ্ছে। সো এই জায়গার মধ্যে আমার কাছে 12 থেকে 15টা প্যারা একদম তোমাদের জন্য যথেষ্ট মনে হয়েছে, এর বেশি লেখার দরকার নাই। আরেকটা জিনিস দেখো, জটিল বাক্যের কম প্রয়োগ। দেখো আমরা অনেক সময় এরকম করি, নিজেকে অনেক পণ্ডিত প্রমাণ করতে গিয়ে বাক্যগুলোকে একটার সাথে একটা মানে জটিল করে ফেলি, অনেক বেশি একজনের কথাকে অনেক বড় করে লিখে ফেলি, এটা করা যাবে না। ধরো আমি যতটুকু প্রশ্ন তোমাকে করেছি ঠিক ততটুকু উত্তর তুমি দিবা, বা তুমি যতটুকু প্রশ্ন করবা তোমার বন্ধু ঠিক ততটুকু উত্তর দিবে। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অযথা হযবরল কথাবার্তা, এই বন্ধু কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে, এই ধরনের কথাবার্তা বলে কিন্তু আমাদেরকে সংলাপগুলোকে বড় করা যাবে না। সো ইনফরমেশন দিতে হবে, যা চেয়েছে সেই
বিষয়ের ভিত্তিতেই তোমাদের নিজেদের মধ্যে কনভারসেশন কি কন্টিনিউ করতে হবে। এখন তোমাকে বলা হয়েছে যে বৃক্ষরোপণ সম্পর্কে তোমাকে একটা সংলাপ রচনা করতে বলছে, এখন তুমি তোমার বন্ধুর সাথে আজকে প্রাইভেটে যাবা কিনা বা বন্ধু আজকে বিশ্বকাপ খেলা দেখছে কিনা সেটা নিয়ে আলোচনা করতেছো, তাহলে তো হবে না। সো যেই বিষয়ে তোমাকে লিখতে বলা হবে সেই বিষয়ে লিখবা। অযথা তোমার এত বড় করে কনভারসেশন করার দরকার নাই এবং জটিল বাক্যের কম প্রয়োগ করব আমরা। আর 12 থেকে 15টা জোড়ায় লিখবো, আমাদের মার্ক হচ্ছে 10। এখন অথবা দিয়ে আবার দেওয়া থাকে কি, অথবা দিয়ে কিন্তু আমাদের দেওয়া থাকে ক্ষুদে গল্প রচনা, ক্ষুদে গল্প রচনা। এবং এটাও কিন্তু খুব ভালো একটা পার্ট, যে যদি তোমার সংলাপে যদি দেখো কমন পড়ছে না, হ্যাঁ একদমই কমন পড়ে নাই, আনকমন টপিক দিয়ে দিয়েছে, তখন তো তোমাকে বাধ্য হয়ে ক্ষুদে গল্পের মধ্যে আসতেই হবে, কিচ্ছু করার নাই। এখন ক্ষুদে গল্প যেটা আমরা নবম দশম শ্রেণীতে স্টোরি রাইটিং পড়ে আসছি, এটাই হচ্ছে বাংলায় এখানে এসে আমরা ক্ষুদে গল্প রচনা করব। এই ক্ষুদে গল্পের মধ্যে যে জিনিসটা দেখা যায় যে একটা লাইন দেওয়া থাকে, তারপর ডট 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 দিয়ে দেয়, মানে বাকিটা গল্প তোমাকে শেষ করতে হবে, তাই না? এখন এই ক্ষেত্রে পরীক্ষার খাতায় যখন আমরা লিখছি, প্রথমত টাইটেল দেওয়া মাস্ট। আমি বলবো এই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেই বিষয় সম্পর্কে তোমাকে এই গল্পটা রচনা করতে বলছে সেই গল্পটার মূল ভিত্তিটা কি বা শিক্ষণীয় বিষয়টা কি সেটা তোমাকে টাইটেলের মধ্যে ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে তোমাকে যেই লাইন থেকে লিখতে বলছে ওই লাইনটা লিখে তারপর তুমি বাকিটা তোমার নিজের মতো করে গল্প সাজাবা, সুন্দর করে একদম নিজের মতো করে গল্পটাকে কন্টিনিউ করবা, ঠিক আছে? তো এখানে কিন্তু আর কোনো নিয়মাবলী নাই, এই দুইটাই জাস্ট নিয়ম, যে তুমি হচ্ছে ডায়লগে কতটুকু লিখবা আর হচ্ছে ক্ষুদে গল্পতে কতটুকু। এখন এটা 10 মার্ক যেহেতু, কত পৃষ্ঠা লিখবা। এখন গল্প লিখতে লিখতে তোমার যদি এরকম মনে হয় যে তুমি অনেক ভালো গল্প লিখতে পারো, তোমার যদি কনফিডেন্স থাকে যে আমি অনেক সুন্দর সুন্দর গল্প লিখতে পারি, তাহলে অবশ্যই তুমি ক্ষুদে রাইটিংটা মানে ক্ষুদে গল্প এইটা তুমি অ্যান্সার করবা পরীক্ষার খাতায়। এখন যদি সাজেশন দিতে হয় তাহলে আমি তোমাদেরকে সবসময় বলি বিগত বছরের কোশ্চেন পড়ো। বিগত বছরের কোশ্চেন পড়লে বাংলা দ্বিতীয় পত্রে মাস্ট কমন পড়ে। এটা আসলে সাজেশন দেওয়া এটা একটা ভুয়া কথা, কারণ সাজেশন গুলো কোত্থেকে দেওয়া হয়, প্রত্যেক টিচার যেখান থেকে সাজেশন দেয় সেটা বিগত বছরের কোশ্চেন দেখেই তারা সাজেশন দেয়। সো যেহেতু তোমরা চাচ্ছ, এখন তো কিছু করার নাই, আমিও বিগত বছরের কোশ্চেন থেকে কিছু কোশ্চেন তোমাদের এখানে উঠিয়ে দিয়েছি। দেখো, সংলাপ লিখনের মধ্যে নিরাপদ সড়ক চাই বা নিরাপদ সড়ক সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথোপকথন দিতে পারে। বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে দুই বন্ধুর মধ্যে কনভারসেশন। তারপর আবার হতে পারে, এখন দেখো দুইটা এই জায়গার মধ্যে আমি নতুন জিনিস অ্যাড করেছি, তোমরা খেয়াল করবে দুইটা নতুন জিনিস, সেটা হচ্ছে ভূমিকম্প এবং হচ্ছে বিশ্বকাপ। বর্তমানে বিশ্বকাপ চলতেছে, তো বিশ্বকাপ নিয়ে একটা উন্মাদনা কিন্তু কাজ করতেছে। তো এরকম যদি হয় যে বিশ্বকাপ রিলেটেড তোমাদেরকে দুই বন্ধুর মধ্যে কনভারসেশন বা আর্জেন্টিনা ব্রাজিল এরকম দুই দলের মধ্যে কনভারসেশনটা দিয়ে দিতে পারে, যদি একটু ইউনিক কোশ্চেন তারা করতে চায়। এখন আমি বলতেছি এই জিনিসটা ছেলেরা কিন্তু চাইলেই তোমরা পারবা, কিন্তু মেয়েরা খেলা মানে বিশ্বকাপ নিয়ে বা যে কোনো ধরনের খেলাধুলা তাদের কিন্তু আগ্রহ একটু কম থাকে, কারণ যেহেতু এটা আমাদের আসলে আমাদের সাথে যায় না, আমরা মেয়েরা এগুলো থেকে একটু দূরে থাকি। তো এক্ষেত্রে আমি বলবো মেয়েদেরকে বেশি করে এই জায়গাটায় মনোযোগ দেওয়া, ভূমিকম্প নিয়ে এবং বিশ্বকাপটা নিয়ে এই দুইটা জিনিস সম্পর্কে তোমরা কিছু ইনফরমেশন জেনে রাখবা, যে রিসেন্টলি কতটুকু দূর পর্যন্ত খেলাধুলা হয়েছে। যদিও তোমার খেলা এখনো কন্টিনিউ অবস্থায় আছে, বাট তারপরে উন্মাদনা নিয়ে যদি কোনো কনভারসেশন চলে আসে, সো এটার জন্য এই দুইটা জিনিস আমি এক্সট্রা ইনক্লুড করেছি। তারপরে মাদকাসক্তির সুফল এবং কুফল নিয়ে আলোচনা, নারী শিক্ষার গুরুত্ব, বই পড়া, রিসেন্ট কোনো একটা বই পড়েছো সেই বই পড়া নিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে কনভারসেশন, বা হইতে পারে বই পড়ার গুরুত্ব নিয়ে, নিউজ পেপার পড়ার, আমরা যেটা 9, 10-এ পড়েছিলাম যে খবরের কাগজ পড়ার গুরুত্ব নিয়ে, এই টাইপের কি কনভারসেশন আসতে পারে। শিশু ও নারীর প্রতি যে সহিংসতা বর্তমানে দেখা যাচ্ছে, যে রিসেন্টলি ধর্ষণ রিলেটেড ঘটনাগুলো আমাদের অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না, কিছু না, এই রিলেটেড একটা কনভারসেশন কিন্তু দিয়ে দিতে পারে পরীক্ষায়। এবং বাল্যবিবাহ নিরোধ করতে দুই বান্ধবীর মধ্যে কনভারসেশন দিয়ে দিতে পারে, বা শিক্ষিকা এবং শিক্ষার্থীর মধ্যে কনভারসেশন দিয়ে দিতে পারে। এগুলো আমরা একটু কি করব, একবার হলেও অন্তত পড়ে যাব, ঠিক আছে? আর ক্ষুদে গল্পের মধ্যে দেখো বিপদে বন্ধুর পরিচয় নামে টাইটেল দেওয়া থাকে। তারপর হচ্ছে মানুষ মানুষের জন্য, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম, আজ সফলতার সিঁড়িতে, ভয়ঙ্কর ঝড়ের রাত, স্বপ্নভঙ্গ, এগুলো সব বিগত বছরের আসা প্রশ্ন থেকে আমি জাস্ট উঠিয়ে দিয়েছি। একবার হলেও অন্তত তোমরা এগুলো পড়ে যাবা ইনশাল্লাহ। আশা রাখতেছি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। অল দ্য বেস্ট। হ্যালো এইচএসসি 26 ব্যাচ রচনার ফাইনাল সাজেশন নিয়ে চলে আসছি, এবং টপ 6 রচনার নাম আমি বলবো, যেখান থেকে ইনশাল্লাহ আমরা আশা রাখতেছি পরীক্ষায় 100% কমন পাবো। সো 100% কমন আমি কখনোই ভিডিওতে বলি না, এইবার বলছি এই জন্য যেহেতু আমাদের কম্বাইন কোশ্চেন হবে, সো আমরা আশা রাখতেছি কোশ্চেনটা একটু ইজি হবে।
তো আমরা জানি যে আমাদের রচনাতে নম্বর কত বলতো, আমাদের রচনাতে নম্বর কিন্তু 20 নম্বর এবং 5টা কোশ্চেন থাকে, যে 5টা থেকে তোমাকে যে কোনো একটার অ্যান্সার দিতে হবে, তাই না? তো এই জায়গায় এই যে 5টা কোশ্চেন হয়, এটা কিন্তু 5টা টাইপ থেকে হয়। সো একটু রিস্ক ফ্রি থাকার জন্য আমি তোমাদেরকে কয়েকটা সাজেশন দিব, তারপরে আমরা টপ 6 এর সাজেশনে চলে যাব। তো আমরা জানি যে 5টা টাইপের মধ্যে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। একটা হচ্ছে অর্থনীতি, শিল্প এবং উন্নয়ন বিষয়ক, আরেকটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি এবং আধুনিক জীবন বিষয়ক, আরেকটা হচ্ছে সামাজিক সমস্যা এবং সমসাময়িক চ্যালেঞ্জ বিষয়ক, আরেকটা হচ্ছে আমাদের মানবিক গুণাবলী এবং নৈতিক শিক্ষা বিষয়ক, আরেকটা লাস্ট যে 5 নম্বর থাকে সেটা হচ্ছে নারী শিক্ষা এবং জাতি গঠন বিষয়ক। এবং এই জায়গার মধ্যে দেখো যে এই জায়গায় যতগুলো টাইপ আছে এবং বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি প্রত্যেকটা টাইপ থেকে কিছু কোশ্চেন বারবার রিপিট হতে থাকে। তো এর মধ্যে অর্থনীতি, শিল্প এবং উন্নয়নে বাংলাদেশের যে পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, এই দুইটা রচনা বারবার প্রতি বছরই দেখা যায় তোমাদের কি ঘুরে ফিরে এই দুইটা রচনাই দিয়ে থাকে। সো এই ক্ষেত্রে আমরা কি কি পড়বো, এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের পোশাক শিল্প পড়বো, কিন্তু বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা কি অবস্থায় আছে এবং আমাদের বর্তমানে কি কি সমস্যা ফেস করতে হচ্ছে এবং এর সমাধানগুলো কি কি, ইন ফিউচারে আমরা কিভাবে এই পোশাক শিল্পকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো, এই প্রত্যেকটা জিনিসকে ইনক্লুড করে কিন্তু আমরা লিখবো। তারপরে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প যদি দেখি, বাংলাদেশের যে পর্যটন শিল্প আছে সেটার বর্তমান সমস্যাগুলো কি কি ফেস করতেছি আমরা, এবং এটা ইন ফিউচার কি কি সম্ভাবনা আছে, আর এটা অর্থনৈতিক গুরুত্ব। এই যে পর্যটন শিল্পগুলো আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা পালন করে, তাই না? তো সেটা কিভাবে পালন করে প্রত্যেকটা জিনিস কিন্তু ইনক্লুড করে তোমার পরীক্ষায় রচনা দিয়ে দিতে পারে। সো অর্থনীতি, শিল্প এবং উন্নয়ন থেকে আমরা এই দুইটা রচনা মাস্ট পড়বো। বিজ্ঞান প্রযুক্তি এবং আধুনিক জীবন থেকে আমরা জানি প্রতি বছরই এখান থেকে একটা কোশ্চেন আসে এবং সেটা হতে পারে কৃষিকাজে বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, তারপর হচ্ছে মানব কল্যাণী বিজ্ঞান এবং প্রযুক্তি। এই 4টা-5টা জিনিস একটু ঘুরায় ফিরে দিয়ে দেয়। এখন তুমি বলবে আপু টপ 6 এর সাজেশন না দিয়ে আপনি এগুলো কেন বলতেছেন? ওই যে বললাম রিস্ক ফ্রি থাকার জন্য, কারণ এই 5টা টাইপ থেকে তুমি যেই কোনো 2টা অথবা 3টা টাইপ হচ্ছে চুজ করবা, করে সেই রিলেটেড যত রচনা আছে সেগুলো তোমরা পড়ে ফেলবা। কারণ যেহেতু এটা এইচএসসি পরীক্ষা, এটা কিন্তু এসএসসি পরীক্ষা না যে এমনি সেমনি আমরা যার তার ভিডিও দেখে কি করব পার করে ফেলবো। বাট যেহেতু এইচএসসি পরীক্ষা, কোনো রকমের আমাদের রিস্ক নেওয়া যাবে না, আমাদের যে জিনিসটা করতে হবে এই 5টা টাইপ থেকে যেই কোনো 3টা টাইপ বা 2টা টাইপ আমরা ধরবো। হয় ধরতে পারো তুমি অর্থনীতি, শিল্প, উন্নয়ন আর বিজ্ঞান ও প্রযুক্তি, না হয় তুমি ধরতে পারো ওইখান থেকে যে কোনো 2টা টাইপ ধরে সেই রিলেটেড সবগুলো কোশ্চেন তুমি বা সবগুলো রচনা শেষ করে ফেলবা। এইটার জন্যই তোমাকে এই টাইপ ভিত্তিক সাজেশনটা দেওয়া। তারপরে টপ 6 এর সাজেশনও দিব ইনশাআল্লাহ। তারপরে দেখো আমরা যদি দেখি সামাজিক সমস্যা এবং সমসাময়িক চ্যালেঞ্জের মধ্যে আমরা দেখি যে মাদকাসক্তি এবং বর্তমানে মাদকাসক্তির যে প্রভাবটা, এটা নিয়ে কিন্তু বিগত বছরগুলোতে বেশি বেশি কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। তারপর দুর্নীতি, এই দুর্নীতি নিয়ে আসার কিন্তু সম্ভাবনা আছে, কারণ এই রিসেন্টলি আমরা দেখেছি যে দুর্নীতিতে আসলে শীর্ষে কারা, এই যে যারা দুদকে যে কাজ করে তারাই হচ্ছে বর্তমানে এখন শীর্ষের মধ্যে আছে। তো জলবায়ু ও বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ, এটা বেশি দিতে পারে কেন জানো? কারণ এটার মধ্যে থেকে ভূমিকম্প, যে রিসেন্টলি তোমরা দেখবা যে কোন দেশে যেন একটা ভূমিকম্প হয়েছে, আমার নাম মনে পড়তেছে না, প্রায় 1 লাখের কাছাকাছি মানুষ মনে হয় মারা গেছে। তো আমাদের বাংলাদেশেও কিন্তু এই বছরে অনেকগুলো ভূমিকম্প হয়েছে। সো এই ভূমিকম্প রিলেটেড জলবায়ু এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু ভূমিকম্প আছে। সো ভূমিকম্প রিলেটেড একটা কোশ্চেন যদি তোমরা পড়ে রাখো, আমি আশাবাদী যে এখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পাবা। তারপর মানবিক গুণাবলী ও নৈতিক শিক্ষার মধ্যে আমরা দেখি স্বদেশ প্রেম, অধ্যবসায়, শিষ্টাচার, শ্রমের মর্যাদা বারবার প্রতি বছর কোনো না কোনো বোর্ডে রিপিট হয়েছে মাস্ট। ঠিক আছে। তারপরে নারী শিক্ষা এবং জাতি গঠনের মধ্যে আমরা দেখছি নারী ক্ষমতায়ন, জাতি গঠনে নারী সমাজের যে ভূমিকা, সেটা অনেকবার অনেকগুলো কোশ্চেন অনেকগুলো বোর্ডে আসতে দেখা গেছে। সো এই যে 5টা টাইপ আপু তোমাদেরকে দেখালাম, এখান থেকে তোমরা যেই কোনো 2টা টাইপকে চুজ করবা বা 3টা টাইপকে চুজ করবা। অলরেডি তোমরা অনেকে হয়তো পড়েও ফেলছো এই রচনাগুলো। সো সেই 2টা টাইপ থেকে যেই কোনো 2টা টাইপের মধ্যে তোমরা ভালো করে এই রিলেটেড যত কোশ্চেনগুলো আছে সব সলভ করে ফেলবা। এখন বেশি কথা আর বাড়াবো না, তার আগে তোমাদের ছোট ছোট কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আমি একটু সলভ করে দিচ্ছি। যে আপু রচনা কত পয়েন্টে লিখবো, রচনা কত পৃষ্ঠা লিখবো, কি কি জিনিস ইনক্লুড করব। তো প্রথমত আমি তোমাদেরকে একটু বলবো যে রচনাতে আমাদের নম্বর কত বলো তো। আমাদের টোটাল মার্ক আমি যেহেতু বললাম যে 20 নম্বর। এখন তুমি দেখো এই 20 নম্বরের জন্য যদি তুমি 20 পৃষ্ঠাও লিখো, তাহলে 1 পৃষ্ঠার জন্য কিন্তু 1 নম্বর তুমি কি কাউন্ট করতে পারো যদি 20 পৃষ্ঠাও তুমি লেখো। এখন পয়েন্ট দিবা কয়টা, তাই না? পয়েন্টের উপরে
পয়েন্ট যে যত বেশি দিবা তার তত বেশি মার্ক। শুনো, আমি কিন্তু বাচ্চাদের, আমি ক্লাস 9-10 এ যখন পড়াই আমি ওদেরকে বলি যে তোমরা এই 15টা 20টা পয়েন্ট দিলে তোমরা নাম্বার পাবা। কিন্তু এই কথাটা আমি তোমাদেরকে বলবো না, কারণ তোমাদের খাতা এমন ভাবেই দেখা হয় যে যত বাংলার ক্ষেত্রে যে যত বেশি লিখে তার তত বেশি নাম্বার। এটা কিন্তু ট্রু। অনেকেই বলবে যে না আমি তো অল্প লিখেও ভালো মার্ক পেয়েছি। হয়তো তোমার ওই লেখার মধ্যে অবশ্যই সৌন্দর্য ছিল, তোমার ওই লেখার প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট ছিল, এই জন্য তুমি ভালো মার্ক পেয়েছো। বাট আমরা তো এখন গ্যারান্টি দিতে পারছি না যা কিছু লিখছি সবকিছু অ্যাকুরেট কিনা আদৌ। তো এই জন্য যে কাজটা করবা, যে যত বেশি পরিমাণে তুমি পয়েন্ট দিতে পারবা তার কিন্তু তত ভালো মার্ক আসবে। এখন 20 নম্বরের জন্য আমি পৃষ্ঠা বলে দিলাম 20টা। এখন 20 নম্বরের জন্য তুমি পয়েন্ট কত দিবা এটা তোমার উপর ডিপেন্ড করছে। এত পয়েন্ট কই পাবো আপু? আমাদের হাতে এখন যে পরিমাণে গুগল আছে, আমাদের চ্যাট জিপিটি আছে। তুমি যদি বলো আমাকে এই কোশ্চেনটা রিলেটেড, আমাকে জলবায়ু বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড আমাকে 50টা পয়েন্ট লিখে দাও, সে যেখান থেকে চ্যাট জিপিটি পারুক সে কিন্তু তোমাকে 50টা পয়েন্ট দিয়ে দিবে। জাস্ট পয়েন্ট মাথায় একদম ঢুকায় যাবে, একটা নোট করে রাখবা, পয়েন্ট মনে করে করে জাস্ট তথ্য দিবা। ইনশাআল্লাহ আমরা আশা রাখতেছি 20-এর মধ্যে আমাদের 15 থেকে 18 মার্ক পাওয়া কিন্তু পসিবল। এটা মাথায় রাখবা সবসময়। সো আমরা এটাতে 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো এবং পয়েন্ট একটু বেশি দেওয়ার চেষ্টা করব, যার যতটুকু সাধ্য সে ততটুকু দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে আমি এখন চলে যাব আমাদের বহুল প্রতীক্ষিত টপ 6 সাজেশনে। এই যে টপ 6 সাজেশন যেটা আমি তোমাদেরকে দিচ্ছি এবং আমি আশা রাখতেছি এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবা পরীক্ষায়। মানব কল্যাণী, বিজ্ঞান, পোশাক শিল্প, পর্যটন শিল্প, মাদকাসক্তি, স্বদেশপ্রেম, অধ্যবসায়, এই পাঁচটা টাইপের বাইরেও একটা আছে যেটা হচ্ছে পোশাক শিল্প আর পর্যটন শিল্প, দুটা থেকে একটা মানে মাস্ট আসতে দেখা যায়। সো আমরা আশা রাখতেছি যেহেতু এবার আমাদের কম্বাইন্ড কোশ্চেন হবে, একটু কোশ্চেনটা হতে হয়তো সহজ হবে এবং এখান থেকে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়বে। এবং এই জায়গায় শুনো, ভালো মার্ক যদি পেতে হয় কি কি জিনিস করতে হবে একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো মানব কল্যাণী, বিজ্ঞান, বর্তমানে যে এআই যুগ, এটাও কিন্তু একটা বিজ্ঞানের ফলে আমরা পেয়েছি, তাই না? তুমি তো এআই নিয়ে লিখলেই 5-6 পৃষ্ঠা লিখে ফেলতে পারবা। অর্থাৎ যত বেশি তথ্য দিতে পারবা, একটু পাই চার্ট দেওয়া, একটু ছক করে তথ্য দেওয়া, হ্যাঁ, যত বেশি তথ্য দিবা তত বেশি কিন্তু নাম্বারটা তোমার কি গেইন করার পসিবিলিটি বেশি থাকবে। তারপর দেখো পোশাক শিল্পের ক্ষেত্রে তুমি অবশ্যই বাংলাদেশে বর্তমানে পোশাক শিল্পে সারা বিশ্বের মধ্যে সে কততম অবস্থানে আছে, পোশাক শিল্পের মাধ্যমে আমরা কি কি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি সেটার যদি একটা চার্টটা দিতে পারো তাহলে তো একদম কেল্লা ফতে। এবং সেটা কোত্থেকে দিবা তুমি, সেটা অবশ্যই তুমি যদি গুগল করো বা চ্যাট জিপিটি করো তুমি এমনিই কিন্তু অ্যান্সার করতে পারবা। পর্যটন শিল্প সেম ভাবে, পর্যটন শিল্প বাংলাদেশে কি অবস্থানে আছে এবং পর্যটন শিল্পেতে আমরা কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, পর্যটন শিল্পের সম্ভাবনা কি কি, এই প্রত্যেকটা জিনিস একটু ছক করে একটু তথ্য দেওয়া, একটু জিনিস যদি তুমি 1-2টা ছক একটু ইনক্লুড করতে পারো তাহলে একদম কেল্লা ফতে। তারপর দেখো মাদকাসক্তি, এটা কিন্তু এবার এসএসসি তেও আসছে, সো মাদকাসক্তি নিয়েও এটা ইম্পর্টেন্ট। তো এই মাদকাসক্তি রিলেটেড তুমি কিন্তু এখানে প্রচুর পয়েন্ট দিতে পারবা। সো মাদকাসক্তি, তারপর হচ্ছে স্বদেশপ্রেম, অধ্যবসায়, এগুলোতে একটু তোমার কোটেশন অ্যাড করা ট্রাই করবা, বিখ্যাত মনীষীরা কি বলছে, হ্যাঁ মুনিরা কি বলছে, এগুলো এই জিনিসগুলো একটু যদি তুমি অ্যাড করতে পারো, আবার মাঝে মাঝে কিছু ইংলিশের যদি কোটেশন অ্যাড করতে পারো, এই জিনিসগুলো তোমার খাতাটাকে আরো বাকি 10 জন বা 100 জন স্টুডেন্টদের থেকে আলাদা করে ফেলবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবা এবং এই সাজেশনটা ফলো করবা। আশা করতেছি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পরীক্ষা কমন পাবা। সো অল দ্য বেস্ট এক্সামের জন্য। টাটা।